আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি লেকচার 5 এ। সো আমরা আজকে কি কি টপিক পড়বো একটু দেখি। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের এ টু জেডই বলা যায় শেষ, বাট আমরা আজকে কিছু ট্রিক্স প্লাস অ্যাডভান্স জিনিসপাতি শিখবো যেগুলো আমাদের সামনে হেল্প করবে। সো দেখো ভাইয়া, এই যে জিনিসটা তোমাদের সাথে পরিচিত না, এই জিনিসটা তোমরা শিখছো জটিল যৌগের সংকরায়ন এই টপিকে। সেম জিনিসটাই হচ্ছে আমরা অবস্থানান্তর মৌলগুলোর 5টা বৈশিষ্ট্য পড়ছিলাম: রঙিন যৌগ, জটিল যৌগ, প্রভাবক হিসেবে কাজ, পরিবর্তনশীল জারণমান প্রদর্শন, চুম্বকীয় ধর্ম প্রদর্শন। সো আমরা আজকে অবস্থানান্তর মৌলের জটিল যৌগ গঠন এই স্ট্রাকচারটা দেখব। ঠিক আছে, জটিল যৌগ গঠন এই জিনিসটা আমরা যদি দেখি, সো জটিল যৌগ গঠন যেইটা, জটিল যৌগের সংকরায়ন একই কথা, সেম প্রসেস, বাট আমি আরেকটা দেখাই দিচ্ছি তোমাদের। সো আমাদের স্টেপগুলো কি ছিল? এটা একটা জটিল যৌগ আইডেন্টিফাই করতে পারছি কারণ এখানে থার্ড ব্র্যাকেট আছে, লিগ্যান্ড আছে, কেন্দ্রীয় মৌল হিসেবে ডি ব্লক মৌল বা অবস্থানান্তর মৌল আছে, অ্যানায়ন আছে। সো প্রথম কাজ ছিল আমাদের কেন্দ্রীয় মৌল কপারের জারণমান বের করা। সো আমরা এই যে জারণমানটা বের করছি, অ্যামোনিয়া হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, তাই 0 বসাইছি। তো এরকম করে আমরা এক্স এর ভ্যালু পাইছি কত ভাইয়া? এক্স এর ভ্যালু পাইছি হচ্ছে +2। তার মানে এই যৌগের মধ্যে আমার কপার আছে +2 অবস্থায়। আমরা যাতে ভুল না হয় আমাদের ইলেকট্রন বিন্যাস, তাই আমরা কপারেরটা আগে করে নিছি। আর্গন 3d10 4s1, 2+ মানে দুইটা ইলেকট্রন চলে গেছে। সো দুইটা ইলেকট্রন যদি চলে যায় তাইলে কি হবে? এই 4s থেকে একটা গেল, 3d থেকে একটা গেল, 3d9 4s0। সো থার্ড স্টেপ ছিল আমাদের এই যে আমি কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস পাইলাম, এটাকে আমি হুন্ডের নীতি অ্যাপ্লাই করে ইলেকট্রন বিন্যাস করব। সো 3d9 আছে, তাহলে সবাইকে আগে একটা 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 করে দিব, কারণ হুন্ডের নীতি এটাই বলছিল যে আমাকে একটা একটা করে সবগুলো সমশক্তি সম্পূর্ণ ঘরে দিলাম। এবার বাকি 4 ঘরে উল্টা স্পিনে দিয়ে দিলাম। আর এখানে একটা ফাঁকা থাকলো, 4s এ তো নাই, 4s ফাঁকা। এখন যখন এখানে লিগ্যান্ড অ্যাটাক করলো, লিগ্যান্ড হিসেবে কে আছে ভাইয়া? NH3 বা অ্যামোনিয়া আছে। তোমরা জানো NH3 বা অ্যামোনিয়া কপারের সাথে থাকলে এটা হচ্ছে উইক লিগ্যান্ড বা দুর্বল লিগ্যান্ড। তাহলে এই লিগ্যান্ডের ক্ষমতা নাই যে ইলেকট্রনগুলোকে চাপায়ে অল্প ঘরে নিয়ে আসা। সো এটার সম্ভব না, বাট তাহলে চাপায়ে অল্প ঘরে নিয়ে আসা সম্ভব না। তাহলে যেমন ছিল ইলেকট্রন বিন্যাস অমনই থাকবে। তাহলে এরকমই আমি দিয়ে দিলাম। আর লিগ্যান্ড কি করে? ফাঁকা ঘরগুলো, এখন দেখো 4s 4p 4d, এই ফাঁকা ঘরগুলোতে কি করে? লোন পেয়ার ইলেকট্রন দেয়। সো এই যৌগে তুমি দেখতে পাচ্ছ অ্যামোনিয়ার হচ্ছে 1 জোড়া লোন পেয়ার থাকে, 4টা আছে, তাহলে 4 জোড়া লোন পেয়ার সে দান করতে পারবে। দ্যাটস মিন ও 4 জোড়া লোন পেয়ার এই ফাঁকা ঘরগুলোতে দিবে। তোমরা পিতে 3টা দিলেই তো হয়ে যাচ্ছে, কিন্তু পিতে 3টা হবে না। আমরা এটা বলছিলাম যে আমাদের এই সংকরায়নটা হবে sp2d। সো যেগুলো জটিল যৌগ হয় সেগুলোর সংকরায়ন সচরাচর sp3 না হয়ে এটা হয় sp2d। ঠিক আছে, sp2d বা dsp2d আগে আসতে পারে, পরে আসতে পারে। সো এটাই হচ্ছে সেই সংকরায়নটা, আমরা শর্টকাটে শিখছিলাম এটা। তাইলে এটার সংকরায়ন কি হবে ভাইয়া? sp2d। ঠিক আছে, sp2d। সো এটার ব্যাখ্যা অনেকটা এভাবে দেওয়া যায় যে ভাইয়া এটা একটা পিওর জটিল যৌগ, থার্ড ব্র্যাকেট আছে, সবকিছু আছে, তাই এটা sp3 কাঠামো দেখাবে না। তাই sp3 তে না দিয়ে আমরা এখানে এই d তে 1 জোড়ায় লোন পেয়ার ইলেকট্রন দিলাম। এখন বলতে পারো d তে কেন দিলেন? তুমি ব্যাখ্যাটা এভাবে দিতে পারো, ভাইয়া জটিল যৌগ গঠন হয় কোন মৌল দিয়ে? অবস্থানান্তর মৌল দিয়ে। অবস্থানান্তর মৌল কি দেখে চিনি? অবস্থানান্তর মৌল আমরা এটা দেখে চিনি যে মৌলগুলোর ডি ব্লকে ডি অরবিটালে 1 থেকে 9 অর্থাৎ আংশিক পরিপূর্ণ অরবিটাল থাকে, তাদেরকে আমরা বলি ডি ব্লক মৌল। সো আমি ডি দেখে অবস্থানান্তর চিনতেছি, অবস্থানান্তর মৌলই জটিল যৌগ তৈরি করতেছে। সো আমরা এই জটিল যৌগটা একদম পিওর, দেখো থার্ড ব্র্যাকেট আছে। সো এই জায়গায় আমরা এজন্য একটা ডি অন্তত রাখার ট্রাই করছি। তো আমরা sp2d এইটা স্ট্রাকচার দেখে ফেলছি। সো এই হচ্ছে সংকরায়ন। এই যদি তুমি এটা লিখে এই ব্যাখ্যাগুলো একটু আমি যা মুখে বললাম এগুলো সুন্দর মতো 2-3 লাইনে লিখে দিতে পারো, তো তোমার জটিল যৌগের সংকরায়ন শেষ, তোমার অবস্থানান্তর মৌল যে জটিল যৌগ গঠন করে এই জায়গাটাও শেষ। সো গত ক্লাসে আমি এটার আকৃতি দেখাইছি। এটার আকৃতি হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় মৌল মাঝে দিব, তারপরে এইভাবে হচ্ছে অ্যামোনিয়াগুলো আমরা চারদিকে 4টা দিব। সো এই হচ্ছে আমাদের অ্যামোনিয়াগুলো কি করে ভাইয়া? লোন পেয়ার ইলেকট্রন কপারকে দেয়। সো একজন লোন পেয়ার ইলেকট্রন কপারকে দিলে এটাকে কি বন্ধন বলা হয়? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাইলে এই যে ওই কপারের দিকে এইভাবে দেখাই দিব, এবং আলটিমেটলি আমরা এই যে এই জিনিসগুলো এইভাবে জোড়া লাগাই দিব। সো এটা কি আকৃতি হলো? সমতলীয় বর্গাকার হইলো। সো এটা কি হলো ভাইয়া? সমতলীয় বর্গাকার। সো সমতলীয় বর্গাকার হয়েছে, ঠিক আছে। তো 360, এটার বন্ধন কোণ কত? 360 ভাগ
4, তার মানে এটার বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটাও বুঝলেন। তো সমতলীয় বর্গাকার এটাও বুঝলাম, এটার সংকরায়ন sp2d এটাও বুঝলাম। আর এটা চুম্বকত্ব কি হবে ভাইয়া? এটা চুম্বকত্ব হবে, তুমি যদি খেয়াল করো দেখো একটা লোন পেয়ার এখানে আছে, সরি একটা হচ্ছে বেজোড় ইলেকট্রন আছে, তো এটা চুম্বকত্ব হচ্ছে প্যারা চুম্বকীয়, ঠিক আছে, প্যারা। সো প্যারা চুম্বকীয় কাঠামো এটা দেখাবে। সো আমরা আশা করি ভাইয়েরা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে অবস্থান্তর মৌলের জটিল যৌগ গঠন দিয়ে আমার যেটাই আসুক আশা করি আর কোনো প্রবলেম হবে না। সো নেক্সটে যাই আমরা। নেক্সট আরেকটা বাদ রাখছিলাম আমরা, কি বলতো, আমি বলছিলাম সংকরায়ন পড়ায় এসে তোমাকে আমি এটা পড়াবো অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন। ভাইয়া জটিল যৌগ গঠন যেই স্টেপ শিখছো, রঙিন যৌগ গঠন প্রথম দিকে একই স্টেপ। সো দেখো এখানে আমার K4Fe(CN6) এই হচ্ছে একটা যৌগ দেওয়া আছে। এই যদি আমার যৌগটা দেওয়া থাকে তাহলে যৌগটার দিকে আমরা তাকায়ে আবারও কেন্দ্রীয় মৌল আয়রনের জারণ মান বের করব। সো জারণ মান বের করলে গতদিনে আমরা এটা করছি Fe2+ পাবো। সো Fe2+ তার মানে আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমার ভুল যাতে না হয় আমাকে আয়রনেরটা করলাম, তারপর Fe2+ এরটা করলাম। সো Fe2+ এর ইলেকট্রন বিন্যাস থেকে তুমি দেখছো আমার D6 অবস্থায় আছে। আবারও হুন্ডের নীতি অনুযায়ী ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করব, 1 2 3 4 5 আর 6 নাম্বার ইলেকট্রন এখানে গেল। সো দেখো হুন্ডের নীতি অনুযায়ী যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন এই যে এই ডিতে, এই 3Dতে যেই ঘরগুলো আছে 1 2 3 4 5, এই 5টা ঘরের শক্তি সেম থাকে, কারণ প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন আগে গেছে। হুন্ডের নীতিটা এমন ছিল, সমশক্তি সম্পূর্ণ অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক সংখ্যক বেজোড় অবস্থায় যাবে। দেখো আগে একটা 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 করে দিছো, তার মানে এই যে ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা এইটাকে বলা হয় সমশক্তি সম্পূর্ণ। সমশক্তি সম্পূর্ণ ইংলিশে বলা হয় এটা হচ্ছে ডিজেনারেট স্টেট বা অবস্থা, ঠিক আছে। এইবার আমাদের এই জায়গায় কে অ্যাটাক করলো? লিগ্যান্ড সাহেব অ্যাটাক করলো। যখন এখানে লিগ্যান্ডটা অ্যাটাক করলো তখন কি হয় বলো তো? লিগ্যান্ড অ্যাটাক করলে এই লিগ্যান্ডটা শক্তিশালী একটা লিগ্যান্ড, বা শক্তিশালী লিগ্যান্ডটা কি করলো? এই অরবিটালগুলোকে আগের বার দেখছো তোমরা ইলেকট্রনগুলোকে কম্প্রেস করে অল্প ঘরে নিয়ে আসে, কিন্তু এখন দেখো সে কি করলো? সেই শক্তিশালী লিগ্যান্ড যখন একে অ্যাটাক করলো এই সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোই অসমশক্তি সম্পূর্ণ হয়ে গেল। আর আমরা জানি অসমশক্তি সম্পূর্ণ বোঝানোর জন্য আমরা নিচে ডি অরবিটাল মোট কয়টা? 5টা ছিল। নিচের স্তরে আমরা 3টা অরবিটাল রাখছি। দেখো নিচে আমরা 3টা অরবিটাল রাখছি, এটাকে বলা হয় ভূমি স্তরের অরবিটাল বা T2G স্টেট অবস্থা। আর আমরা উপরে 2টা অরবিটালকে নিয়ে গেছি, এটাকে বলা হয় ইজি স্টেট বা ইজি অবস্থা। সো এটা নিম্ন বা ভূমি স্তরের অরবিটাল, এটা উচ্চ শক্তি স্তরের অরবিটাল। তার মানে এই দুইজনের মধ্যে দেখো এই যে একটা এনার্জি গ্যাপের সৃষ্টি হয়েছে, সেই এনার্জি গ্যাপটাকে বলা হয় ডেল্টা ই সমান সমান, আমরা জানি ই সমান সমান এইচ নিউ। নিউ মানে এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে। এটা সমান লেখা যায় কি? নিউ সমান লেখা যায় এইচ সি বাই ল্যামডা। ওকে ভাইরা, আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম যে ডেল্টা ই, এখানে কি হচ্ছে দুইটা অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য সৃষ্টি হচ্ছে। ডেল্টা ই সমান এইচ নিউ মানে এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা পরে আমরা গুণগত রসায়নের টপিক। আর নিউ হচ্ছে আমাদের কি? কম্পাঙ্ক। সো কম্পাঙ্ককে আমরা আবার ফিজিক্স থেকে কি জানি? আমরা আলোর বেগ বা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাঙতে পারি। সো সি বাই ল্যামডা, তার মানে বুঝতে পারতেছো যে এই জায়গায় একটা ল্যামডার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যে জায়গায় শক্তির পার্থক্য আছে সেখানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ব্যাপার স্যাপার আছে, এতটুকু বুঝছি। সো শক্তির গ্যাপ সৃষ্টি হয়েছে। দেখো এই জায়গায় আমার ইলেকট্রন কয়টা ছিল? 6টা। সো সায়ানো একটা স্ট্রং লিগ্যান্ড, তাহলে এই 6টা ইলেকট্রন সে কয়টা ঘরে নিয়ে আসবে? 3টা ঘরে। তাহলে এই জায়গায় সে 3টা ঘরে ইলেকট্রনগুলোকে নিয়ে আসলো। আর উপরের 2টা ঘর কি? ফাঁকা থাকবে, এবং ফাঁকা ঘরে পরে সে কি দেবে? সে লোন পেয়ার ইলেকট্রন দিবে আলটিমেটলি। সো এই হচ্ছে তোমার জটিল যৌগ রঙিন যৌগ গঠনের যে কাহিনীগুলা। রঙিন যৌগ গঠনের এখন কিছু ব্যাখ্যা তোমাকে দেওয়া লাগবে। তাহলে আমি ফার্স্ট থেকে আবার আসি যে আমি যে আমার যে যৌগ ছিল সে কেন্দ্রীয় মৌলটা ছিল, সেটার আমরা ফার্স্ট অফ অল অবস্থা বের করলাম, ইলেকট্রন বিন্যাস করলাম, হুন্ডের নীতি অনুযায়ী দিলাম, সমশক্তি সম্পূর্ণ ছিল। লিগ্যান্ড অ্যাটাক করলাম, 2টা অংশে স্প্লিট হয়ে গেল, শক্তির পার্থক্য সৃষ্টি হইল। সো নিচের স্তরকে T2G, উপরের স্তরকে আমরা ইজি অবস্থা বলতেছি। এখন আসো রঙিন যৌগ গঠনের যে ব্যাখ্যাটায় আমরা চলে যাই। এই জায়গায় যে ব্যাপারটা হয়, এই জায়গায় এই যে
এই যৌগটা কি করে, এই যৌগটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ইলেকট্রনগুলো কি করে বলো তো, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে। এই যে শক্তির পার্থক্য সৃষ্টি হয় কখন, এই যে ল্যামডা, এই ইলেকট্রনগুলো কি করে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোটা শোষণ করে। সো এইগুলো তোমার ব্যাখ্যা একটু লেখা লাগবে, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের বা ল্যামডা এর আলো সে শোষণ করে, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের ল্যামডা এর আলো শোষণ করে। এখন তুমি চিন্তা করো, তুমি যদি ব্ল্যাক হোলের মধ্যে কোনো আলো পাঠাও, ব্ল্যাক হোলের মধ্যে যে আলোটা পাঠাও ওটা কি আর ফিরে আসে? ফিরে আসে না। দ্যাটস মিন ব্ল্যাক হোল ওইটা শোষণ করে নিছে। সো যেই আলোটা বা যেই জিনিসটা শোষণ হয়ে যায় সেটা আর ফিরে আসে না। বাকি যে অংশটা থাকে, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে, বাকি অংশ সে প্রতিফলিত করে। বাকি তরঙ্গদৈর্ঘ্যের আলো, বাকি ল্যামডা এর আলো, আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা লিখবা বাকি তরঙ্গদৈর্ঘ্যের আলো এই যে এই যৌগটা কি করে বা এই যৌগের ইলেকট্রনগুলো কি করে, প্রতিফলিত করে। সো যার ফলে কি হয়, যে আলোটা প্রতিফলিত হয় সেই আলোটা আমরা যদি চোখে দেখতে পাই তখন যৌগটাকে বর্ণযুক্ত দেখবো বা রঙিন যৌগ দেখবো। ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি, আমরা সকল আলো কিন্তু দেখতে পারি না। এই যে আলোটা শোষণ হয়েছে, এই আলোটা তো শোষণ হয়েই গেছে, কিন্তু যে আলোটা প্রতিফলিত হচ্ছে, যে আলোটা হচ্ছে প্রতিফলিত, বা এখানে তুমি বলতে পারো যে আলোটা তারা বিকিরণ করে বা বিকিরিত করে, এইটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সো যে আলোটা বিকিরণ করে বা বিকিরিত করে সেই আলোটা যদি আমাদের দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জে পড়ে, দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জটা কত, 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যদি ওই আলোর তরঙ্গদৈর্ঘ্যটা হয়, তাহলে আমাদের এটা কি দৃশ্যমান আলোর রেঞ্জ, তখন আমরা এই যৌগটাকে রঙিন দেখব। ঠিক আছে, তাহলে আমি ব্যাখ্যাটা আবার একটু বলে দিই যে আমাদের যেহেতু এখানে শক্তির পার্থক্য সৃষ্টি হচ্ছে, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো এখানে শোষণ করা হচ্ছে, বাকি ল্যামডা বা বাকি তরঙ্গদৈর্ঘ্যের আলোটা বিকিরণ করে এই যৌগটা। যদি সেই বিকিরিত আলোটা আমার দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে আমরা ওই যৌগটাকে রঙিন দেখব। সো এইটুকুই আমরা যদি ব্যাখ্যা করে দিই তাহলে আমাদের হয়ে যাবে। সো এই রুলটার নাম হচ্ছে ভাইয়া সিএফটি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই রুল অনুযায়ী আমরা এই ব্যাখ্যাটা করছি। সো আমাদের রঙিন যৌগ গঠনটা সিএফটি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি অনুযায়ী আমরা ব্যাখ্যা করলাম। সো ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট হইলো, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করলো, বাকিটা হচ্ছে বিকিরিত করলো। যদি সেটা তরঙ্গদৈর্ঘ্যের দৃশ্যমান আলোর রেঞ্জে পড়ে, আমরা সেই যৌগটাকে রঙিন দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, তাইলে আমরা রঙিন যৌগ শিখছি, জটিল যৌগ শিখছি। এখন আসো, এই যে রঙিন যৌগ শিখছেন, জটিল যৌগ শিখছেন, এখন এই যে চুম্বক ভ্রামক বা চুম্বক মোমেন্ট কি বারবার আমাকে ওই কষ্ট করে করে বের করা লাগবে? দেখো তো এই জায়গায় সবাই কি, এই জায়গায় সবাই লাস্টে আলটিমেটলি কি জোড়া বেঁধে ফেলছে না? এই জায়গায় সব আলটিমেটলি কি লাস্টে জোড়া বেঁধে ফেলছে। তাহলে এরা কি চুম্বকত্ব প্রদর্শন করবে ভাইয়া? এরা কি চুম্বকত্ব প্রদর্শন করবে? ডায়াম্যাগনেটিক, বোঝা যাচ্ছে? ডায়াম্যাগনেটিক প্রদর্শন করবে। ওকে, সো আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন এই ডায়াম্যাগনেটিক জিনিসটা ভাইয়া বারবার কি এত বড় চিত্র এঁকে এঁকে বের করা লাগবে না? আমাদের চুম্বকত্ব বা ডাইপোল মোমেন্ট বের করার একটা সূত্র হচ্ছে, সূত্রটা হচ্ছে মিউ বা চুম্বক ভ্রামক ইকুয়াল টু √ওভার n ইন্টু n+2 সো সূত্রটাই n কি ভাইয়া? এটা ডাইপোল মোমেন্ট n ইন্টু n+2। সো n এর ভ্যালুটা হচ্ছে এখানে বেজোড় ইলেকট্রন কয়টা আছে। দেখো তো এখানে বেজোড় ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? বেজোড় ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ এখানে কোনোটাই নাই। এই যে তুমি যখন এখানে এটাকে লিগ্যান্ড দিয়ে কম্প্রেস করে ফেলছো, তখন এই জায়গায় কোনো বেজোড় ইলেকট্রনই নাই। তাহলে এটা রুটের মধ্যে কি হবে? 0, 0+2, আলটিমেটলি 0 অ্যান্সার আসবে। ডাইপোল মোমেন্ট 0 মানে ওরা কি ডায়াম্যাগনেটিক। আশা করি ভাইয়ারা বুঝতে পেরেছি। সো আমি তোমাদের এটা করে দিলাম। তোমাদের একটা বাড়ির কাজ যদি আমি এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে এই যৌগটা তোমরা একটু ট্রাই করো তো ভাইয়া, Fe(CN6) এই যৌগটা ভাইয়া একটু কষ্ট করে তোমরা ট্রাই করে দেখো তো। CN6 এই যৌগটা তোমরা কষ্ট করে ট্রাই করে দেখো যে ভাইয়া এটার আকৃতি কেমন হবে, এটার হচ্ছে সংকরায়ন কি হবে, তারপর এটার ডাইপোল মোমেন্ট কি হবে। সো এই জিনিসগুলো একটু ট্রাই করে ভাইয়াকে জানাও, কারণ এটাই আমাদের সৃজনশীলে আসছে। দুইটা একসাথে একবার একটা কোশ্চিনে এসে গেছে কিন্তু। সো তোমরা এটা ট্রাই করো। এরপর আসো ভাইয়া তোমাদের প্র্যাকটিসের জন্য আমি আরেকটা করে এখানে আমি ডেমো দেখায় রাখছি, চলো এটা একটু করি। দেখো নিকেল আমাদের টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে উপরে 2- আছে, এই জন্য আমি দিছি। আগের যৌগগুলোতে দেখো তো উপরে মাথার উপর কিছুই ছিল না, এই জায়গায় আমরা মাইনাস দিছি, 2-। সো এখানে নিকেল আমাদের কেন্দ্রীয় মৌল, ওটা জারণ মান বের করছি। ক্লোরিনের হচ্ছে -1 বসাই দিছি।
ইকুয়াল টু দেখো, ইকুয়াল টু আমি -2 বসাইছি। এতক্ষণ আমি ইকুয়াল টু কত বসাইছিলেন ভাইয়া? এই যৌগটায় যদি ইকুয়াল টু 0 বসাইছিলেন, এখন ইকুয়াল টু -2 বসাইছেন কেন? কারণ আমার পুরো যার অবস্থাটা, যৌগটার অবস্থা কিন্তু এখন আর নিউট্রাল না, মাথার উপর প্লাস মাইনাস আছে, কত আছে? -2 আছে। তাহলে এই পুরো যৌগের অবস্থা হচ্ছে -2, তাই ইকুয়াল টু -2 লিখছি, এক্স এর ভ্যালু আসে +2। সো আমরা তাহলে নিকেল এখানে কি অবস্থায় আছে? নিকেল +2 অবস্থায় আছে, ঠিক আছে। সো নিকেল এখানে কি অবস্থায় আছে? +2 অবস্থায় আছে। সো নিকেলের ইলেকট্রন বিন্যাস ফার্স্ট অফ অল করলাম 28, 4s2 3d8, নিকেল 2+ এই 4s2 থেকে চলে গেছে ইলেকট্রন, তাহলে আবারও হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করেন 1 2 3 4 5 6 7 8 হলো, ঠিক আছে। এবার এখানে লিগ্যান্ড অ্যাটাক করছে, লিগ্যান্ড কে? ক্লোরিন। ক্লোরিন কি ভাইয়া? ক্লোরিন তো আমার উইক লিগ্যান্ড, উইক লিগ্যান্ড তার মানে এইরকমই থাকবে 1 2 3 4 5 6 7 8। সো এরকমই থেকে গেল। বাকি ক্লোরিন কি করে বাকিগুলো আমার কই দিবে ভাইয়া? বাকিগুলো হচ্ছে আমার, বাকিগুলো কোথায় দিবে ক্লোরিন? বাকিগুলো আমার কোথায় দিবে বলো তো? বাকিগুলো হচ্ছে এই যে ঘরে ঘরে দিয়ে দিবে। এখন তোমরা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, এই যে ক্লোরিন, এই ক্লোরিন কোথায় কোথায় দিবে? ক্লোরিন কিন্তু এই এসে একটা দিবে, পিতে আবার এরকম, পিতে হচ্ছে এরকম 3টা দিবে, পিতে এরকম 3টা দিবে। তোমরা এখন বলতে পারো ভাই একটু আগে শেখাইলেন যে এস পিতে 2টা দিয়ে ডিতে যাবে। ভাইয়া ওটা হচ্ছে ওই টেট্রামিন কপার সালফেট, ওইটা একটা ব্যতিক্রম যৌগ ছিল, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে যেমন sp3, এটা যেমন sp3 দেখাচ্ছে। এরপরে তুমি আরেকটা যৌগ করবা, সেটা হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল, নিকেল টেট্রাকার্বনিল, তারপর নিকেল পেন্টাকার্বনিল, এগুলোতে দেখবা, তারপর নিকেল পেন্টাকার্বনিল, এগুলোতে দেখবা যে ভাইয়া এরা হচ্ছে আবার sp3 সংকরায়ন দিতেছে। কি যৌগ দিতেছে? sp3 সংকরায়ন। এরা কিন্তু জটিল যৌগ, তারপরেও sp3 দিতেছে। সো জটিল যৌগ মানে যে sp3 হবেই না এমন না, এই যে এখানে হলো। সো sp3 এর আকৃতি বন্ধন কোন তো জানো? চতুস্তলকীয় হয়। তাহলে আমরা আবার এভাবে যদি আমরা দিই নিকেল, নিকেল দিলাম, সো আমরা নিকেল দিলাম, এখন এই জায়গায় একটা আমরা এরকম ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, আর এইটা একটু বাঁকা করে আমরা এইভাবে দিলাম। সো এখানে হচ্ছে আমার ক্লোরিন 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 ক্লোরিন। সো আমরা ফার্স্টে কি বলছিলাম? একটা ত্রিভুজ আঁকা শিখছিলাম, একটা ত্রিভুজ আগে কমপ্লিট করি, ত্রিভুজ কমপ্লিট করে ফেললাম, তারপরে এই যে এটার সাথে এটা জোড়া লাগাই দিলাম। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাইয়া চতুস্তলকীয় শেপ হয়ে গেছে। সো নিকেলের দিকে ক্লোরিন কি করছে? ইলেকট্রন দিতেছে, কারণ এটা সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট করছে। সো এখানে দেখো তো, এখানে কি হবে দেখো, এই যে দুইটা বেজোড় ইলেকট্রন আছে, তার মানে এইখানে হচ্ছে প্যারাম্যাগনেটিক হবে। এরা কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। বন্ধন কোণ কত হবে? বন্ধন কোণ কত হবে বলো তো? sp3 এর বন্ধন কোণ কত হয়? 109.5 ডিগ্রি। সো এই জিনিসগুলো ভাইয়া আমরা আশা করি ভুল করব না ইনশাআল্লাহ, সবাই সুন্দর মতো অ্যান্সার করে ফেলতে পারবো। সো এই দুটো sp3 আগে বাড়ির কাজ দেওয়া ছিল। এখন দেখো এখানে আমি কিছু তোমাদের প্র্যাকটিস দিয়েছি, এই প্র্যাকটিসগুলোর আমি পাশে নাম সংকরায়নগুলো লিখে দিছি, তোমরা এখন এগুলো মূল নিয়মে প্র্যাকটিস করবা সবগুলা। আর আমি তো শর্টকাট শিখাই দিছি যে সন্নিবেশ সংখ্যা যত আমার হচ্ছে সংকরায়ন তত। দেখো তো অ্যামোনিয়া লোন পেয়ার একটা আছে কয়টা? 6টা, তাহলে 6টা মানে কি সংকরায়ন হবে 6টা সংকর অরবিটাল, তাহলে sp3d2, d2 sp3 বা sp3d2। কার্বনিল এক জোড়া লোন পেয়ার দেয়, আছে কয়টা? 4টা মানে কি sp3। এই তো হয়ে গেল। FeCO5 ভাইয়া হচ্ছে 5টা আছে, 5টা মানে কি সংকর অরবিটাল 5 মানে কি sp3d বা dsp3। সো এইগুলো দেখেই পারা যাবে এমসিকিউতে যেমন, আবার তোমার যদি এইগুলো কখনো সিকিউতে আসে তাও ইনশাল্লাহ পারবো। সো আমরা তাহলে এই অংশটা থেকে, সংকরায়নের এই টপিকটা থেকে আমরা বেরোয় আসছি আপাতত জটিল রঙিন যৌগ। এরপরে আমরা আবারও সংকরায়নে প্রবেশ করব, সেটা হচ্ছে একটু চুরিবিদ্যা অ্যাপ্লাইয়ের জন্য, একটু অ্যাডভান্স টপিকের জন্য লাস্টের দিকে। এখন আসো আমরা পরমাণুর আকার শিখছি না? পরমাণুর আকারকে আর একটা নামে ডাকা হয় পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যেই কথা, পরমাণুর আকার একই কথা। সো পরমাণুর আকার জিনিসটা আসলে কি? আমরা জানি একটা কেন্দ্রে, একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে ভাইয়া? কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থেকে এর লাস্ট শেলে যে ইলেকট্রনটা থাকে, ধরো এখানে 1 নাম্বার শক্তি স্তর, এখানে 2 নাম্বার শক্তি স্তর, এখানে 3 নাম্বার শক্তি স্তর, আর লাস্টে 4 নাম্বার শক্তি স্তর। সো এই যে কেন্দ্র থেকে লাস্ট শেলে ইলেকট্রন আছে, এই তাহলে কোন শেলে? লাস্ট শেলে। তাহলে কেন্দ্র থেকে যে লাস্ট শেলের দূরত্ব, এইটাকেই বলা হয় কোনো একটা পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বা কোনো একটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। এখন বলো যে ভাইয়া বলতে পারো যে এখান থেকে আপনি ইলেকট্রনটার দূরত্ব কেন নিলেন না? কারণ ইলেকট্রনটা তো সবসময় মুভ করতেছে। তাহলে ইলেকট্রন যে মুভ করতেছে, ইলেকট্রন কোন সময় কোন জায়গায় আছে আমি তো বলতে পারবো না, কিন্তু এই অরবিটাল, এই অরবিটটাই শক্তি স্তরটা তো স্থির।
তাহলে এই শক্তি স্তর পর্যন্ত যদি তুমি দূরত্বটা নিয়ে নাও সেটাকে আমরা বলবো কি ভাইয়া, পারমাণবিক ব্যাসার্ধ। আশা করি বুঝছো। এখন এই পারমাণবিক ব্যাসার্ধকে আমরা বন্ধনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করছি, আরো একটা ভাগ আছে পরে দেখতেছি। মূলত 3 ভাগে, একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। কি কি? ধাতব ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধটা খুবই কমন, যেটা আমাদের কমন সেন্সে আসে। আমরা জানি ধাতব বন্ধনগুলো কি ক্যালাস আকারে থাকে। সো এই যে ধাতব ক্যালাসের মধ্যে দেখো এরকম অসংখ্য পরমাণু এভাবে নিজেদের মধ্যে এইভাবে গায়ে গায়ে লেগে থাকে এরকম। সো এই হচ্ছে তোমার এরকম অবস্থা। তো আমরা বলবো ধাতব ক্যালাসে আবদ্ধ দুইটা পরমাণুর নিউক্লিয়াস, ধরো এই পরমাণুর নিউক্লিয়াস, এই কেন্দ্র, এই কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরে নিলাম ভাইয়া, দূরত্বকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডি। তাহলে আর ইকুয়ালস টু আমরা লিখলাম মধ্যবর্তী দূরত্ব ডি, এটার অর্ধেক, এটার অর্ধেককে বলা হবে কি, অর্ধেককে বলা হবে হচ্ছে ধাতব ব্যাসার্ধ। তাইলে আমরা কি বললাম, ধাতব ক্যালাসে আবদ্ধ দুইটা পাশাপাশি পরমাণুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে কি বলবো, ধাতব ব্যাসার্ধ। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। ওকে, এবার আসো সমযোজী ব্যাসার্ধটা কি। সমযোজী যৌগ আমরা ফাজানের নীতি পোলারাইজেশনে শিখে আসছিলাম যে আমাদের ক্যাটায়ন ছোট ছিল, অ্যানায়ন বড় ছিল, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি হচ্ছিল, ক্যাটায়নের মধ্যে অ্যানায়নটা এইভাবে ঢুকে পড়েছিল, মনে আছে, যে ওভারল্যাপ হয়েছিল। তার মানে সমযোজী ব্যাসার্ধে সমযোজী যৌগের মধ্যে ওভারল্যাপ বা অভিলেপন হয়। সো এই দেখো দুইটা পরমাণু পাশাপাশি আছে, একটা বন্ধনে আবদ্ধ। সো দুইটা পরমাণু নিজেদের মধ্যে ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করলে সমযোজী বন্ধন হয়। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর আবারও নিউক্লিয়াসের মধ্যবর্তী বা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের ডি প্রাইম হয়, তাহলে আর ইকুয়ালস টু হবে ডি প্রাইম ডিভাইডেড বাই 2। তো আমরা এরকম বলবো, সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের বা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। তোমার কাছে আমার কোশ্চিন, ধাতব ব্যাসার্ধ বড় না সমযোজী ব্যাসার্ধ বড়? তুমি আমাকে বলবা যে ভাইয়া ধাতব ব্যাসার্ধর মধ্যে কোনো অভিলেপন হয় নাই, মানে এই জায়গায় ব্যাসার্ধটা কি আছে, বড় আছে, আর সমযোজীতে কি হয়েছে, এই জায়গায় অভিলেপন হয়ে গেছে, তার মানে এটা ছোট হয়ে গেছে। তার মানে আমরা বলবো ধাতব ব্যাসার্ধ ইজ গ্রেটার দেন সমযোজী ব্যাসার্ধ, এটা মাথায় রাখবো। এবার আসো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস যৌগ, ভ্যান ডার ওয়ালস বলটা কোন যৌগে যেন সবচেয়ে বেশি কার্যকর থাকে, গ্যাসীয় অণুতে। আর আমরা জানি গ্যাসীয় অণুগুলো নিজেদের মধ্যে অনেক দূরে দূরে অবস্থান করে। এই জন্য দেখো গ্যাসীয় অণু, এইটা ধরো একটা গ্যাসীয় অণু, এটা ধরো একটা গ্যাসীয় অণু, এটা ধরো একটা গ্যাসীয় অণু, দেখো নিজেদের মধ্য থেকে কত দূরে দূরে অবস্থান করছে, কারণ এদের মধ্যে অন্তঃআণবিক আকর্ষণ বল অনেক দুর্বল থাকে। সো দূরে দূরে আছে ঠিক আছে, বাট কাছাকাছি যেই দুইটা গ্যাসীয় পরমাণু আছে, সেই পরমাণু দুইটার আবারও নিউক্লিয়াসের মধ্যবর্তী ডিস্টেন্সের অর্ধেককে তুমি বলবা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সো যেহেতু ভাইয়া দেখো এদের মধ্যে কিন্তু গায়ে গায়ে লেগে নাই, অনেক দূরে দূরে আছে, সো এইটা কিন্তু অবভিয়াসলি সমযোজী ব্যাসার্ধ থেকে বড় হবে। তাহলে সমযোজী ব্যাসার্ধ থেকে আবার ভ্যান ডার ওয়ালসটা বড় হবে। ঠিক আছে, আমি এইভাবে দিলে একটু কনফিউজড হয়ে যাবো। সমযোজী ব্যাসার্ধ থেকে, সমযোজী ব্যাসার্ধ মানে কোভ্যালেন্ট, ঠিক আছে, কোভ্যালেন্ট ব্যাসার্ধটা ছোট হবে, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা কি হবে ভাইয়া, বড় হবে। সো আমরা আশা করি বুঝতে পারতেছি যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধটা কেন বড় হচ্ছে, যে অণুগুলো নিজেদের মধ্যে, গ্যাসীয় অণুগুলো নিজেদের থেকে, গ্যাসীয় অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে নিজেদের মধ্যে এরকম দূরে দূরে অবস্থান করে। সো দূরে দূরে অবস্থান করলেও যে দুইটা খুবই নিকটে থাকে তাদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে আমি বলবো ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সো এই তিনটা ব্যাসার্ধ আশা করি আমরা বুঝছি, একটা ধাতব ব্যাসার্ধ, একটা সমযোজী ব্যাসার্ধ, একটা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সবগুলো ব্যাসার্ধের মধ্যে কোনটা বড় এটা তুমি আমাকে কমেন্ট করে জানাই দিবা, ঠিক আছে? ওকে, সো আমরা আরেকটা ব্যাসার্ধ শিখবো এখন, সেটা হচ্ছে এক্সট্রা করে, সেটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। ভাই আয়নিক ব্যাসার্ধটা কি? দেখো আমরা যদি এখানে ক্যাটায়ন আঁকি একটা, আর এইখানে আমাদের যদি এখানে এরকম 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 করে ইলেকট্রন লাস্ট শেলে থাকে, সো এই যে মাঝে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস যে বলটা বা প্রোটন, নিউক্লিয়াসে কি আছে, পজিটিভ চার্জটা কেন দেওয়া হয় বলো তো? এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে, এই প্রোটনের চার্জ পজিটিভ। সো এই চার্জটাকে, এই নিউক্লিয়াসের চার্জটাকে আমরা একটা বিশেষ নামে ডাকি, সেটা বলি নিউক্লিয় আকর্ষণ বল বা নিউক্লিয় আকর্ষণ বল বা বল। সো যতটা ডিস্টেন্স পর্যন্ত এই নিউক্লিয় বলটা হচ্ছে আমার কাভার করে, ধরো এই ডিস্টেন্স পর্যন্ত আমার নিউক্লিয় বলটা কাভার করছে, নিউক্লিয় বলটা কি করে, অ্যানায়নকে আকর্ষণ করে। তাহলে আয়নিক ব্যাসার্ধটা এটা হচ্ছে কোনো একটা আয়নিক যৌগে
নিউক্লিয় বলটা যত দূর পর্যন্ত অ্যানায়নকে আকর্ষণ করতে পারে, সেই দূর বা দূরত্বটাকে আমি বলবো আয়নিক ব্যাসার্ধ। দূরত্বটাকে আমি কি বলবো ভাইয়া? আয়নিক ব্যাসার্ধ বলবো। আশা করি আমরা বুঝতে পেরেছি আয়নিক ব্যাসার্ধটা। সো নিউক্লিয় বলটা যত দূর পর্যন্ত আমার হচ্ছে কার্যকর থাকে, আকর্ষণ করতে পারে, সেই দূরত্বটাকে আমি বলবো আয়নিক ব্যাসার্ধ। আমরা আগেই জেনে আসছি আয়নিক যৌগ গঠন করতে আমার একটা ক্যাটায়ন লাগে আর একটা অ্যানায়ন লাগে। ক্যাটায়ন কখন ক্রিয়েট হয়? যখন আমি ইলেকট্রনটা ত্যাগ করি। ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন হয়, আর ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ। আর ইলেকট্রন যদি আমি গ্রহণ করি তখন সেটা হয় কি? অ্যানায়ন। তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ চার্জ। সো ক্যাটায়ন আমি দেখো সোডিয়াম নিছি, সোডিয়ামের এখানে ইলেকট্রন বিন্যাস করে 1s2 2s2 3s1 হয়েছে। সোডিয়াম এখন কি করছে? লাস্ট শেলে 11টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, এখন ওর ইলেকট্রন 10টা হয়েছে, কিন্তু তার কেন্দ্রে প্রোটন কিন্তু 11টাই আছে। আমি বলছি প্রোটন যখন বেশি থাকে, প্রোটন সচরাচর কিসের জন্য দায়ী? প্রোটনের কারণে আমরা একটা স্পেশাল বল পাই, নিউক্লিয় বল। তাহলে যার প্রোটন বেশি ইলেকট্রন কম, তার মানে তার নিউক্লিয় বল বেশি। নিউক্লিয় বল বেশি মানে কি? যার পজিটিভ চার্জ বেশি, নেগেটিভ চার্জ কি? কম। তাহলে পজিটিভ চার্জ নিউক্লিয় বল দিয়ে সে খুব জোরে আমার লাস্ট শেলের ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসতে পারবে। আর তুমি চিন্তা করো তো, খুব জোরে যদি তুমি কাউকে টান দাও বা খুব জোরে যদি তুমি কাউকে প্রেসার দাও, সেই জিনিসটা কি আকারে এরকম সংকুচিত হয়ে যায়। তাহলে এই ক্যাটায়নের আকারটা এই জন্য কমে যাবে, কারণ এখানে ক্যাটায়নের মধ্যে প্রোটন বেশি থাকে, ইলেকট্রন কম থাকে। প্রোটন বেশি মানে নিউক্লিয় বল বেশি, নিউক্লিয় বল বেশি মানে ইলেকট্রনকে বেশি জোরে টান দেয়, বেশি জোরে আকর্ষণ করে, ফলে আমার শেপ বা আকৃতিটা সংকুচিত হয়ে যায়, ব্যাসার্ধ কমে যায়। ঠিক আছে। অ্যানায়নের ক্ষেত্রে উল্টা ঘটনা। অ্যানায়ন কখন সৃষ্টি হয়? যখন সে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করলে কি হয় ভাইয়া? ইলেকট্রন গ্রহণ করলে প্রোটন তো আমার ক্লোরিনের 17টাই ছিল, ইলেকট্রনও 17টাই ছিল নিউট্রাল অবস্থায়। সে যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো তখন তার ইলেকট্রন হয়ে গেছে 18টা। 17টা প্রোটন, ইলেকট্রন 18টা। তাহলে প্রোটন কম, তার মানে নিউক্লিয় বল কম, তাহলে বেশি জোরে আকর্ষণ করতে পারবে না। আর তাহলে কি হবে? আমার ব্যাসার্ধটা আর ছোট না হয়ে উল্টা বড়ই থাকবে। আবার এই কথা মনে করতে পারো যে এই যে অ্যানায়নগুলোর লাস্ট শেলে দেখো 7টা ইলেকট্রন এইভাবে নিজেদের এইভাবে 7টা ইলেকট্রন আছে। 7টা ইলেকট্রন কি চার্জ? সমধর্মী চার্জ। তোমরা জেনে থাকবা সমধর্মী চার্জগুলো পরস্পর বিকর্ষণ করে। তাহলে নিজেদের মধ্যে বিকর্ষণের ফলে এই জায়গায় লাস্ট যে শক্তি স্তর আছে, এই শক্তি স্তরের আকৃতিটা একটু বেশি বিস্তার লাভ করে, যার ফলে এই শক্তি স্তরটা আবার বড় হয়ে যায়। যেভাবে তোমার মনে থাকে ভাই, সেভাবে তুমি এটা লিখে আসবা। এই জন্যই বলা হয় যে আমার কোনো একটা যৌগের অ্যানায়নিক ব্যাসার্ধ, অ্যানায়ন যেটা নেগেটিভ চার্জটা সবচেয়ে বেশি হচ্ছে, নেগেটিভ চার্জের আকার সবচেয়ে বড় থাকে, পজিটিভ চার্জের আকার সবচেয়ে ছোট থাকে, আর নিউট্রাল যেটা এটা মাঝে থাকে। ঠিক আছে। এটা এই জন্যই তোমাকে আগে আমি পড়াই আসছি, এখন তোমাকে আমি বেসিক দিলাম। ওকে। সো এই জিনিসগুলো খ নাম্বারে আসে। ক নাম্বারে আয়নিক ব্যাসার্ধ কি এগুলো জানতে চাইতে পারে সংজ্ঞা আকারে। আমি যেগুলো বললাম এগুলো সুন্দর মতো সংজ্ঞা আকারে লিখবা, তারপর চিত্রগুলো আঁকবা। ইনশাল্লাহ খ নাম্বার গ নাম্বারে যাই আসুক কোনো প্যারা হবে না। সো তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধ শেষ করলাম, এখানে অবস্থান অন্তর মৌলের জটিল যৌগ গঠন শেষ করছি, অবস্থান অন্তর মৌলের রঙিন যৌগ গঠন শেষ করছি। চলো আমরা নেক্সট একটা টপিকে যাই। তোমাদের এইগুলো বাড়ির কাজ রাখছি আর কি। সো আমাদের বলছে অক্সিজেন 2- আর ফ্লোরিন মাইনাস, এই দুটার মধ্যে আকারের তুলনা। এটা যদি এমসিকিউতে আসে মনে রাখবা যে ভাইয়া অক্সিজেনের প্রোটন কয়টা? 8টা। ফ্লোরিনের প্রোটন কয়টা? 9টা। অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8 আর 2 10টা। 2টা ইলেকট্রন গ্রহণ করছে বলে নেগেটিভ হয়েছে, এখানে ইলেকট্রন তাহলে 10টা। সো ভাইয়া তোমাকে আমি বলছিলাম যে ইলেকট্রন সংখ্যা যখন সেম হয়ে যায় তখন যেটা দেখবা সেটা হচ্ছে যার নেগেটিভিটি বেশি তার আকার বড়। তাহলে নেগেটিভিটি O2 এর মাইনাসের বেশি নেগেটিভিটি, তাহলে এর আকার বড় হবে। সো এটা তো আমার ওই রকম ব্যাখ্যায় গেল, বাট কেবল তুমি যেটা শিখছো সেইটা অনুযায়ী ব্যাখ্যাটা যদি দাও তাহলে কি আসবে? ব্যাখ্যাটা যদি সেটা অনুযায়ী দাও, দেখো ইলেকট্রন দুইজনেরই সমান, কিন্তু যার প্রোটন বেশি এখানে তাহলে নিউক্লিয় বল বেশি কার? তাহলে ফ্লোরিনের নিউক্লিয় বল বেশি। যার প্রোটন বেশি তার নিউক্লিয় বল বেশি। মানে প্রোটন বেশি মানে কি? পজিটিভ চার্জ বেশি, নিউক্লিয় বল বেশি। তাহলে নিউক্লিয় বল যদি বেশি হয় সে বেশি জোরে আকর্ষণ করবে বাইরের শেলের ইলেকট্রনকে, বেশি জোরে সে আকর্ষণ করবে, আকর্ষণ বেশি হবে, তাই ফ্লোরিনের ব্যাসার্ধ কমে যাবে। ঠিক আছে। এই এতটুক যদি তুমি বুঝো তাহলে খ নাম্বারে 2 এ 2 ইনশাআল্লাহ। সো হয়ে গেল।
আর এটা তো এমসিকিউ এর জন্য দ্রুত পারার টেকনিক দেখাই দিছে। এবার আসো 2 নাম্বার কোশ্চিন, যে ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ 0.99 অ্যাংস্ট্রম হলে ক্লোরিন মাইনাস, অর্থাৎ মাইনাস মানে কি আয়নিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ কেন 1.81 হয়ে গেছে। এটার ব্যাখ্যাও সেম ভাইয়া। ক্লোরিনের মধ্যে আমার হচ্ছে আবারও ইলেকট্রন কয়টা, 17টা, প্রোটন কয়টা ভাইয়া, 17টা। ক্লোরিন মাইনাসে আমার ইলেকট্রন একটা বেড়ে গেছে 18টা, প্রোটন হয়ে গেছে 17টা। তাহলে প্রোটন কম মানে নিউক্লিয় বল কম, নিউক্লিয় বল কম মানে কি, এটা হচ্ছে বেশি জোরে টানতে পারবে না, যার ফলে লাস্ট শেলে বেশি জোরে যদি না টানতে পারে, আর এটাই কি একদম বেশি বেশি বলে টানবে, কারণ এটা তো নিউট্রাল, নিউট্রাল তো নিউট্রালই থাকবে, আর যেটাই হচ্ছে বেশি বলে টানতে পারবে না, যার ফলে আমার এটার আয়নিক ব্যাসার্ধটা কি হবে, বেশি থাকবে, ব্যাসার্ধ বেড়ে যাবে। আবার আর একটা রিজন বলছিলাম যে লাস্ট শেলে ইলেকট্রন আছে এরকম ধরো কয়টা ইলেকট্রন, 18টা, মানে 8টা ইলেকট্রন এইভাবে নিজেদের মধ্যে কি করবে ভাইয়া, নিজেদের মধ্যে কি করবে, বিকর্ষণ করবে। লাস্ট শেলে 7টা ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করো, কারণ ক্লোরিন মাইনাসের আগের কাহিনী আমি যদি বলি, সো আমি 7টা ইলেকট্রন নিজেদের মধ্যে বিকর্ষণ করবে। কুলম্বের সূত্র, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, ও একে এদিকে ঠেলবে, ও একে এদিকে ঠেলবে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। সো বিকর্ষণ বা একটা চিত্রের মধ্যে দেখালে এইভাবে দেখাবা, বিকর্ষণ যদি করে তাহলে এইগুলো নিজেদের থেকে দূরে দূরে সরতে যাবে, যার ফলে আলটিমেটলি লাস্ট শেলের স্তরের আকৃতিটা ওই বড় হয়ে এরকম একটু আকৃতিটা বড় হয়ে যাবে। সো এই জন্য আমার আয়নিক ব্যাসার্ধটা সবসময় বড় হয়ে যায়, পারমাণবিক ব্যাসার্ধটা মাঝে থাকে। ঠিক আছে, সো আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এবার আসো আমরা হাইড্রোজেন বন্ড শিখে আসছি। হাইড্রোজেন বন্ডের একটা টপিক আমরা একটু বাদ রাখছিলাম, এটা আমরা আস্তে আস্তে এখন দেখে নিব। হাইড্রোজেন বন্ডটা কি ছিল, যদি হাইড্রোজেনের সাথে সরাসরি উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌল যুক্ত থাকে, হাইড্রোজেন সরাসরি উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকলে যে বন্ধন গঠন করে সেটাকে আমরা বলতেছিলাম হাইড্রোজেন বন্ড। সো হাইড্রোজেন বন্ডের আমরা অনেক কাহিনী দেখছি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বের করা শিখছি। এখন আসো হাইড্রোজেন বন্ডের মাধ্যমে আমাদের CH3COOH ইথানোয়িক অ্যাসিড ডাইমার গঠন করে, এই জিনিসটা তোমাকে একটু বোঝা লাগবে। হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ইথানোয়িক অ্যাসিড আমাদের কি করে ভাইয়া, ডাইমার গঠন করে। সো এই জিনিসটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে তোমাকে মূলত ডাইমার জিনিসটা বোঝা লাগবে। ডাইমার জিনিস মানে হচ্ছে ডাইমার, ডাই মানে কি ডাবল, ডাই মানে কি ভাইয়া ডাবল, ডাই মানে কি ডাবল। সো তাহলে এই ইথানোয়িক অ্যাসিডের একটা অণু নিয়ে কখনো কি ডাইমার হবে না, ডাইমার গঠন হইতে গেলে ইথানোয়িক অ্যাসিডের 2টা অণু লাগবে, মানে ডাবল 2টা অণু নিয়ে তোমাকে ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারটা আঁকতে হবে। সো ইথানোয়িক অ্যাসিড CH3COOH এটাকে তোমাকে ফার্স্ট অফ অল ভেঙে লিখতে হবে। সো আমি যদি এখানে CH3টা এইভাবে লিখি, CH3, আর এই সি এর সাথে যারা থাকবে এদেরকে একটু ভেঙে লিখবো। সো এখানে হচ্ছে ডাবল বন্ড ও দিয়ে একটা থাকে, আগেই জানি, অক্সিজেন। সো এটা গেল একটা অণুর জন্য, এবং পরের অণুটা কি করব, আবার এটার মুখোমুখি আর একটা অণুর স্ট্রাকচার আমি লেখার ট্রাই করব। সো এটা হচ্ছে আমার CH3, আর C+O, এই ডাবল বন্ডটা এখন কি আছে, উপরের দিকে আছে। পরের যৌগে এই ডাবল বন্ডটা আমি কোথায় দিব জানো, এই ডাবল বন্ডটা হচ্ছে আমি নিচের দিকে দিব। সো এই ডাবল বন্ডটা আমি নিচের দিকে দিলাম, ঠিক আছে। সো CH3COO, তারপর এখানে হচ্ছে আমার COO থাকবে, এখানেও আমার কি থাকবে ভাইয়া, COO, এখানে অক্সিজেন থাকবে। সো একটা করে দেখো, CH3COO হয়েছে, এইচ তো হয় নাই, কিন্তু অক্সিজেনের কয়টা হাত পূরণ হয়েছে, এই যৌগে যদি তাকাই অক্সিজেনের এখানে একটা হাত পূরণ হয়েছে, আর এই জায়গায় কিন্তু একটা ফাঁকা আছে অক্সিজেনের, তাহলে অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা আমরা দিব। আবার এই জায়গায় অক্সিজেনের একটা হাত পূরণ হয়েছে, 2টা হাত লাগে, তাহলে এখানে হাইড্রোজেনটা দিব। তাহলে এখন আমরা দেখো কি হয়ে গেছে, আমাদের এই জায়গায় এই হাইড্রোজেন মুখোমুখি হয়ে গেছে, এই অক্সিজেন আর হাইড্রোজেন এটা কি মুখোমুখি হয়ে গেছে। তাহলে এদের মধ্যে তুমি এখন হাইড্রোজেন বন্ড দুর্বল বন্ধন দিয়ে দিতে পারো, আর এই অক্সিজেন হাইড্রোজেন মুখোমুখি হয়ে গেছে, এদের মধ্যে দুর্বল হাইড্রোজেন বন্ধন দিয়ে দিতে পারো। এই যে ভাইয়া 2টা ইথানোয়িক অ্যাসিডের অণু নিজেদের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করার মাধ্যমে যৌগ গঠন করলো, এটাকেই বলা হয় ডাইমার গঠন, ডাইমার। তাহলে ইথানোয়িক অ্যাসিড হাইড্রোজেন বন্ডের মাধ্যমে ডাইমার গঠন করলো, তাহলে CH3COOH এটা হোল 2 গঠন করে একটা স্টেবল যৌগ তৈরি করলো। ওকে, সো সেম ডাইমারটা আমাদের আবার AlCl3 গঠন করে, AlCl3 ডাইমার গঠন করে। কোন উদ্দেশ্যে গঠন করে দেখো, তুমি যদি অ্যালুমিনিয়ামের একটাকে ভেঙে দেখো, AlCl3, তো এখানে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, আমরা জানি প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন অ্যালুমিনিয়াম থেকে, একটা ইলেকট্রন ক্লোরিন থেকে, অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিন থেকে, অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিন থেকে, তার মানে এই বন্ধনে মোট 6টা ইলেকট্রন আছে। ভাইয়া তুমি জানো অষ্টক পূরণ করতে আমার ইলেকট্রন লাগে কয়টা, 8টা, তাহলে আমার লাগে 8টা ইলেকট্রন, আছে কয়টা, 6টা, তাহলে অষ্টক সংকোচন হয়েছে, তাহলে ও এখন 2টা ইলেকট্রন নিতে চাই,
তাহলে দুইটা ইলেকট্রন নিতে চাওয়ার জন্য ও কি করে, আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বন্ধন ক্রিয়েট করে। সো আমরা ক্লোরিনের স্ট্রাকচার যদি দেখি, ক্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন আছে কয়টা ভাইয়া? ক্লোরিনের হচ্ছে লাস্ট শেলে ইলেকট্রন আছে 1s2, গ্রুপ 17, একবারেও বলে দেওয়া যায় তো, বাট আমি ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি 3s2 3p5। তুমি একটু খেয়াল করে দেখো, আমার যোজ্যতা স্তরে ক্লোরিনের ইলেকট্রন আছে 7টা, প্রতিটা ক্লোরিন এই বন্ধনে একটা করে ইলেকট্রন ডোনেট করছে, তাহলে এখন ইলেকট্রন একটা করে চলে গেছে, তাহলে আছে কয়টা? 6টা ইলেকট্রন মুক্ত ইলেকট্রন আছে, মানে ব্যবহার হয় নাই। তাহলে 6টা ইলেকট্রনে কয়টা জোড়া হয়? 6/3 3টা, তাহলে 3 জোড়া লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন তার আছে। তাহলে এই জায়গায় আমি 3 জোড়া করে তা প্রত্যেকটা ক্লোরিনের মুক্ত জোড় ইলেকট্রন দেখাই দিতে পারি, 3 জোড়া করে। কয় জোড়া? 3 জোড়া করে। প্রতিটা ক্লোরিনের এরকম 3 জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন আছে। কয় জোড়া? 3 জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন এই জায়গায় ক্লোরিনের আছে। তাহলে এখন ক্লোরিনের 3 জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন আছে প্রতিটা ক্লোরিনে। আবার অ্যালুমিনিয়ামের 2টা ইলেকট্রনের ঘাটতি, তাহলে অ্যালুমিনিয়াম কি করবে? এই অ্যালুমিনিয়ামের 2টা ইলেকট্রনের ঘাটতি, তাহলে এই অ্যালুমিনিয়াম কি করবে? এই ক্লোরিন থেকে সন্নিবেশ সমযোজী বন্ধন হবে। তো এই ক্লোরিন থেকে যখন এই 2টা ইলেকট্রন ও অ্যালুমিনিয়ামকে দিয়ে দিবে, তখন এই মাথার উপর যে 3 জোড়া ছিল এখন হয়ে যাবে 2 জোড়া। তো এই যে আর দিবা না তোমরা, এটা মুছে দিলা। এখন তাহলে এই অ্যালুমিনিয়ামের ঘাটতি পূরণ হয়েছে কিন্তু ক্লোরিনের 2টা ইলেকট্রনের। আবার এই অ্যালুমিনিয়ামের ঘাটতি কি পূরণ হয়েছে? সো পাশের ক্লোরিন থেকে আবার এই অ্যালুমিনিয়ামের দিকে সন্নিবেশ সমযোজী বন্ধন হবে, যার ফলে এখন এই জায়গায় আমার 3 জোড়ার জায়গায় হয়ে যাবে কয় জোড়া ভাইয়া? 2 জোড়া। সো দেখো এই জায়গায় তারা সন্নিবেশ সমযোজী বন্ধন ক্রিয়েট করার মাধ্যমে অষ্টক পূরণও করে ফেললো, সবকিছুই হলো। তাহলে এই অ্যালুমিনিয়াম যখন এরকম 2 জোড়া গঠন হবে, তখন এই ডাইমারটাকে বলা হবে আলটিমেটলি Al2Cl6। তাহলে বলে যে Al2Cl6 যৌগটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। আবার বলে Al2Cl6 ডাইমারে কয়টা সন্নিবেশ বন্ধন আছে, কয়টা সমযোজী বন্ধন আছে? দেখো তো ভাইয়া, কয়টা সন্নিবেশ বন্ধন আছে? একটা অ্যালুমিনিয়াম আর ক্লোরিনে AlCl3 এর মধ্যে সন্নিবেশ বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে একটার মধ্যে কয়টা সন্নিবেশ বন্ধন? একটার মধ্যে 3টা। আমার 2টা AlCl3 আসছে, তাহলে একটার মধ্যে 3টা হলে 2টার মধ্যে কি 3 × 2 মানে 6টা। সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধনের কথা বলছি কেন, এটা হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন 6টা, সমযোজী বন্ধন 6টা, সমযোজী বন্ধন 6টা। সন্নিবেশ সমযোজী কয়টা? সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে, দেখো তো কয়টা অ্যারো চিহ্ন আসছে বা কয় জোড়া লোন পেয়ার ডোনেট করছে? ও এখানে 1 জোড়া দান করছে, এই ক্লোরিন এখানে 1 জোড়া দিয়েছে, তাহলে 1 আর 1 2টা সন্নিবেশ সমযোজী। ভালো করে মুখস্থ করো ভাই, এইটা মুখস্থই রাখো কষ্ট করে, এইটা তোমার এক্সামে বিভিন্ন সময় দিবে, খ নাম্বারে দেয়, এমসিকিউতে দেয়, অ্যাডমিশনে দেয়, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। ঠিক আছে, ডাইমার গঠন করলো ইথানোয়িক অ্যাসিড, কয়টা হাইড্রোজেন বন্ড করলো? এখানে একটা, এখানে একটা, 2টা। আর AlCl3 এর মধ্যে সমযোজী বন্ধন কয়টা? 6টা। সন্নিবেশ সমযোজী কয়টা? 2টা। সো বুঝা গেছে আশা করি। সো এখন একটু বোরিং পার্টে চলে যাচ্ছি। এই পার্টটা তোমাদের খুবই বোরিং পার্ট, এবং তোমরা মূলত এই অধ্যায়টা ভয় পাওয়ার বা ভুল করার একটাই রিজন হচ্ছে এই যে এইগুলো ভালো করে মনোযোগ না দেওয়া বা এইগুলোতে ফোকাস না দেওয়া। দেখো গ্রুপ 1কে আমরা কি বলছিলাম? খাট ধাতু। হাই লিনাকে রুবি সাজিয়ে ফেললো, সো খাট ধাতু বলা হয়েছিল। সো তুমি যদি এখানে ইলেকট্রন বিন্যাস দেখো, প্রতিটারই লাস্ট শেলে দেখবা ইলেকট্রন আছে একটা করে বলেই তো এটা গ্রুপ 1। সো এরা খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করে ফেলে, ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার জন্য। সো একটা ইলেকট্রন ত্যাগ করলে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাচ্ছে। দেখো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, তাহলে ইলেকট্রন হয় 10টা, 10 মানে কি নিয়নের কাঠামো পাচ্ছে। সেজন্য তারা খুবই অধিক সক্রিয়, ইলেকট্রন খুব দ্রুত ত্যাগ করে ফেলে। যারা খুবই অধিক সক্রিয় তারা রিয়াকশন খুব ফাস্ট দেয়, তাহলে এই গ্রুপ 1 এর হাইড্রোজেন বাদে আমি যদি বাকিগুলোকে পানির সাথে রিয়াকশন করাই, এরা খুবই দ্রুত পানির সাথে রিয়াকশন করবে, বিস্ফোরণ সহ বিক্রিয়া করবে। সো পানির সাথে রিয়াকশনটা এরকম হবে যে আমি যদি এটাকে ধরি, আমাদের গ্রুপ 1 এর M একটা প্রতীকী মৌল, পানির সাথে রিয়াকশন করে পানিতে কি কি থাকে? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। সো হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নের মধ্যে বলো তো M ধাতু সবসময় কি থাকে? পজিটিভের সাথে তাহলে হাইড্রক্সিল নেগেটিভটা এসে বসবে। সো এখানে হবে MOH আর হাইড্রোজেন গ্যাস আকারে এখানে বের হয়ে যাবে বুদবুদ। সো তাহলে এখানে আমরা যদি সোডিয়ামের সাথে পানির রিয়াকশন করি, বলো তো পানিকে ভাঙলে
ভাঙলে এইচ আর ওএইচ, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো আর হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। এই জন্য বলা হয় যে সোডিয়ামকে সরাসরি পানিতে ফেলা যাবে না, লিথিয়ামকে সরাসরি পানিতে ফেলা যাবে না। এই সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম এগুলো কি করে, পানির সাথে আগুন ধরায় দেয়, পানির সাথে কি করে, আগুন ধরায় দেয় বা বিস্ফোরণ ঘটায় দেয়। তাহলে গ্রুপ 1 এর মৌল সোডিয়াম, লিথিয়াম এগুলো সরাসরি পানিতে ফেলা যাবে না, আগুন বিস্ফোরণ সহ আগুন ধরে যায়, কারণ এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যায়। এখন দেখো এই জায়গা থেকে তুমি আরেকটা বিষয় বুঝতে পারবা। দেখো তো সোডিয়াম গ্রুপ 1, এদেরকে আমরা ধাতু বলছি। কেন ধাতু বলছেন, যদি বলে যে এদেরকে কেন ধাতু বলা হয়, তুমি জাস্ট একটা কাজ করবে, এদেরকে পানির সাথে রিয়াকশন করাবা, তাহলে দেখো তো ক্ষার পেয়ে গেছো। সো তোমরা জানো যে আমরা যদি কোনো কিছুকে পানির সাথে রিয়াকশন করে ক্ষার পাই, তার মানে ওই জিনিসটা ইটসেলফ ক্ষার ছিল। এই জন্য এদের গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা ক্ষার ধাতু বলতেছি, ঠিক আছে। সো এরা যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে তখন দেখো এই যে হাইড্রাইড একটা যৌগ গঠন করতেছে। সোডিয়াম যদি এরকম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, সো ও তৈরি করবে কি ভাইয়া, ও তৈরি করবে সোডিয়াম হাইড্রাইড। সো সমতাকরণ যদি করি, হাইড্রোজেন 2টা আছে, তাহলে এখানে একটা 2 দাও, 2 দিলে সোডিয়াম 2টা হয়ে যায়, তো এখানে একটা 2 দাও। ওকে, বুঝা গেছে। এই বিক্রিয়াটা একটু ভালো করে দেখো, একটু মুখস্থ টাইপে করা লাগবে। সো আমরা যদি গ্রুপ 1 এর মৌলগুলোকে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া দিই, লিথিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয় তোমাকে আমি বুঝাই। লিথিয়াম আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে। লিথিয়ামের যোজনী কত, লিথিয়াম গ্রুপ 1 মানে যোজনী 1, তাহলে নাইট্রোজেনের পাশে লিথিয়ামের যোজনীটা পাঠাবা। নাইট্রোজেনের যোজনী কত, 3, তাহলে নাইট্রোজেনের 3টা লিথিয়ামের পাশে পাঠাবা। দেখো Li3n এটাই তৈরি করছে। সো এই Li3n কে এখন পানির সাথে রিয়াকশন করলে সেটা আবারও দেখো ওই যে লিথিয়াম ধাতু আর পানিকে ভাঙলে OH আর H পাওয়া যায়। OH নেগেটিভ, লিথিয়াম তো পজিটিভ, তাহলে OH এসে এখানে বসে যাবে, লিথিয়াম অক্সাইড। আর এখানে একটু মনে রাখবা অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া কোথায়, নাইট্রোজেন ছিল আর হাইড্রোজেন ছিল, দুইজনে মিলে অ্যামোনিয়া বানাই ফেলছে। সো একটা গ্রুপ 1 এর বিক্রিয়াগুলো ছিল। গ্রুপ 2 তে যদি আমরা আসি, গ্রুপ 2 হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, সিয়ামের বাটিতে রাখো। সো এই হচ্ছে কাহিনী। পানির সাথে বিক্রিয়া বেরিলিয়াম করে না, বেরিলিয়াম পানির সাথে কোনো বিক্রিয়া দেয় না, কিন্তু ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া দেয়, এবং ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করতে তোমাকে একটু হাই টেম্পারেচার দেওয়া লাগে। হাই টেম্পারেচার দিলে সেটা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করলে আবারও সেম, হাইড্রোজেন হাইড্রক্সিল, নেগেটিভ পার্টটা এখানে বসবে আর হাইড্রোজেন বের হয়ে যাবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এরপরে আসো অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। ভাইয়া যদি তুমি এটা জানো, এরা কি, এরা হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ। তাহলে লবণ তৈরি করছে, যে ক্যালসিয়াম HCl, ক্যালসিয়াম ক্লোরাইড। পানি তৈরি করতো যদি এটা হচ্ছে আর একটু তুমি ক্ষারীয় ক্ষারীয় মানে হাইড্রক্সিল নিতে, যদি হাইড্রক্সিল আয়ন থাকতো তাহলে পানি তৈরি করতে পারতো। আসলে হাইড্রক্সিল আয়ন তো নাই, জাস্ট হাইড্রোজেনটা তৈরি করছে। অক্সিজেনের সাথে খুব ইজি, ম্যাগনেসিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড। তোমাকে আমি বলছিলাম যে ভাইয়া ক্ষারের সাথে অক্সিজেন যোগ করলে ক্ষারীয় অক্সাইডগুলোর প্রকৃতি হচ্ছে মানে এটা হচ্ছে ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতির হয়, কিন্তু একটা ব্যতিক্রমও ছিল, যে এটা হচ্ছে বেরিলিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে বেরিলিয়াম অক্সাইড করছে। এই জিনিসটা উভধর্মী, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তারপর আবার এমজির সাথে নাইট্রোজেন, দেখো এই জায়গায় আবারও তুমি যদি একটু দেখো, ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন, নাইট্রোজেনের 3 এখানে আসছে, ম্যাগনেসিয়ামের 2 এখানে গেছে, Mg3N2। তারপর এটা পানির সাথে রিয়াকশন করলে আবারও ওই যে পানির OH-টা এমজির সাথে বসছে, আর এই দুইজন মিলে আবার অ্যামোনিয়া তৈরি করছে। খুবই মজার ব্যাপার যদি তুমি বুঝতে পারো, না বুঝলে সাজা হয়ে যাবে। এখন আসো এই যে নাইট্রাইট যেগুলো করছে, সোডিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রাইট, লিথিয়াম নাইট্রাইট, অর্থাৎ নাইট্রাইট যৌগকে তাপে বিয়োজন বলা হয় এগুলোকে। সো এগুলোকে যদি তুমি তাপে বিয়োজন করো কি হবে, দেখো নাইট্রাইট যৌগকে তুমি তাপে বিয়োজন করলে, নাইট্রেট যৌগগুলোকে তুমি তাপে বিয়োজন করলে নাইট্রাইট পাবা, NaNO2, আর এর সাথে অক্সিজেন পাবা, ঠিক আছে। পটাশিয়াম নাইট্রেটকে তুমি তাপে বিয়োজন করলে পটাশিয়াম নাইট্রাইট পাবা, KNO2, আর অক্সিজেন পাবা। একটু ব্যতিক্রম হচ্ছে লিথিয়াম নাইট্রেট, এই জন্য এইটাই মাঝে মাঝে এক্সামে আসে। লিথিয়াম নাইট্রেটকে তুমি করলে লিথিয়াম অক্সাইড পাবা, তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবা, আর এখানে অক্সিজেন পাবা। সো এই বিক্রিয়াটা একটু কষ্ট করে মনে রাখবা। লিথিয়াম নাইট্রেটকে তুমি মনে করতে পারো ভাইয়া লিথিয়াম নাইট্রাইট পাবো, তারপরে অক্সিজেন পাবো, না, এটা একটু ব্যতিক্রম। লিথিয়াম অক্সাইড, তারপর নাইট্রেট, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। ক্যালসিয়াম কার্বনেট যুক্ত কোনো একটা যৌগকে আদ্র বিশ্লেষণ মানে তাপে বিয়োজন করলেই তুমি কার্বন ডাইঅক্সাইড পাবে, এটা ফিক্সড। সো কার্বন ডাইঅক্সাইড পাইছো, আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা চুন পাইছো, এটা 600 ডিগ্রি সেন্টিগ্রেডে করা হয়। সো দ্রাব্যতার ব্যাপারটাই যদি আমরা আসি একটু, এই জায়গায় গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 2 এর মৌলগুলো, সো এদের দ্রাব্যতার একটা হচ্ছে তোমাকে আমি শিখাই আসছিলাম যে বেরিলিয়াম হাইড্রক্সাইড,
বেরিলিয়াম, বিরিয়ানি মোগলাই, তাই না? মোগলাই হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, তারপরে কাবাব ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা, এই জায়গায় আবার ঝামেলা করে, এই জায়গাটা হচ্ছে আমার লিখতে গেলে একটু ঝামেলা করতেছে। আচ্ছা, স্ট্রনশিয়াম হাইড্রক্সাইড, এটা 2। হ্যাঁ, সো এই যদি অবস্থায় এদের দ্রাব্যতার ক্রমটা আমরা দেখব, আবার এর সাথে আমরা কার্বনেট গুলো দেখব, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট, আর ক্যালসিয়াম কার্বনেট আর স্ট্রনশিয়াম কার্বনেট। একই সাথে আমরা সালফেট গুলো দেখব, বেরিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট আর স্ট্রনশিয়াম সালফেট। সো এখানে যদি আমরা দেখি হাইড্রক্সিল গুলো তুমি এটা ফাজানের নীতি দিয়ে করে ফেলতে পারো। দ্রাব্যতা ফাজানের নীতি যদি তুমি এখানে খাটাও, মনে রাখবা ফাজানের নীতি অনুযায়ী কি ছিল, যে ভাইয়া একই গ্রুপের বিরিয়ানি, মোগলাই, এখানেও ঝামেলা করতেছে, কাবাব সরিয়ে বাটিতে রাখো। সো এরকম ছিল, তাই না? উপর থেকে নিচে গেলে কি হয়, আকারটা আস্তে আস্তে কি হয়, বাড়ে। আর আমি ফাজানের নীতিতে শিখে আসছিলাম যে আমার ক্যাটায়ন, এগুলো তো ক্যাটায়ন, ক্যাটায়নের আকার ছোট হলে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তার মানে উপরে যেটা আছে এটার আকার সবচেয়ে কি ভাইয়া, এটার আকার ছোট, তাহলে আকার ছোট তার মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। আকার ছোট হলে এটার কি বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি। সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে এটার আয়নিক বৈশিষ্ট্য কম, তার মানে এই জিনিসটার সবচেয়ে দ্রাব্যতা কম, এই জিনিসটার সবচেয়ে কি দ্রাব্যতা কম, এই জিনিসটা সবচেয়ে কি দ্রাব্যতা কম, আর নিচের জিনিসটা সবচেয়ে কি দ্রাব্যতা বেশি। তার মানে এখানে দ্রাব্যতা সবচেয়ে কম কার, বেরিলিয়াম হাইড্রক্সাইড, আর স্ট্রনশিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা সবচেয়ে কি ভাইয়া, বেশি। এই জায়গাটা লেখা হচ্ছে না, তুমি আশা করি বুঝে নিও। স্ট্রনশিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা সবচেয়ে বেশি, বাট কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, বাট কার্বনেট আর সালফেটের ক্ষেত্রে তোমার জাস্ট জিনিসটা উল্টা হয়ে যাবে। আমাদের কেমিস্ট্রি মানে কি ব্যতিক্রম, সো কার্বনেট আর সালফেটের ক্ষেত্রে তোমার এই ব্যাখ্যাটাই উল্টা হয়ে যাবে। তখন দ্রাব্যতার ক্রম হয়ে যাবে এইটা, দ্রাব্যতার ক্রম হয়ে যাবে কি ভাইয়া, এইটা, দ্রাব্যতার ক্রম হয়ে যাবে এইটা। সো আমরা ফাজানের নীতি অনুযায়ী স্বাভাবিকভাবে যেটা আমি বের করলাম পোলারাইজেশনের ক্রম, সেটাই সমযোজী বৈশিষ্ট্যের ক্রম, আর আয়নিক বৈশিষ্ট্যের ক্রমটা তার উল্টা। সো এই জন্য আমার স্ট্রনশিয়াম হাইড্রক্সাইডের দ্রাব্যতা সবচেয়ে বেশি ছিল এই জায়গাটাই। কিন্তু এখন আসো কার্বনেট আর সালফেটের ক্ষেত্রে এই জায়গাটা উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, এতটুকু মনে রাখো। আর পরে আমরা এটার ব্যাখ্যা আস্তে আস্তে আমরা শিখে ফেলবো। সো এইটুক জাস্ট আমি দিয়ে দিচ্ছি, কারণ এই জায়গায় লেন্দি করতেছি না, আরও আমাদের গ্রুপগুলো আগে পড়ে আসি। সো গ্রুপ 13-এ আসো, বর, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলা। সো এগুলো কমন সেন্স খাটানোর জন্য রেখে দিছি তোমার। দেখো অ্যালুমিনিয়াম আর পানি বিক্রিয়া করে কি তৈরি করতে পারে, পানির হাইড্রোজেন আছে, হাইড্রক্সিল আছে, তাহলে অ্যালুমিনিয়াম ধাতু, তাহলে অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রক্সিলটা জোড়া লাগাই দিবা, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ক্রিয়েট করবে। ওকে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ক্রিয়েট করলো, আর এখানে কি থাকলো, হাইড্রোজেন থাকলো। এখন তুমি সমতাকরণ করো, সমতাকরণ করে ফেলবা, তাইলে এই তো হয়ে যায়। এগুলো একটু নিজে প্র্যাকটিস করো ভাইয়া, সমতাকরণ গুলো নিজে প্র্যাকটিস করলেই হচ্ছে, সমস্যা নেই। সো এখন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, লিখলাম অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অক্সিজেনের 2 ওকে দিলাম, অ্যালুমিনিয়ামের 3 একে দিলাম, অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করবে। বোরন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করবে, বোরনের হচ্ছে বোরন দিলাম, অক্সিজেন দিলাম, বোরন অক্সিজেনের 2 ওকে দিলাম, বোরনের 3 একে দিলাম, সো হয়ে গেল। সো অ্যালুমিনিয়াম অক্সাইড কি ছিল, উভধর্মী ছিল, মনে আছে কিনা? এই বিক্রিয়া আমি দেখাইছি যে এরা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করছে। সো এক সময় যখন ক্ষারের সাথে বিক্রিয়া করছে তখন অ্যালুমিনিয়াম অ্যাসিড হিসেবে কাজ করছে, অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিড হিসেবে কাজ করছে, যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তখন ক্ষার হিসেবে কাজ করছে। এই হচ্ছে কাহিনী। সো অ্যালুমিনিয়াম আর হ্যালোজেন বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো, অ্যালুমিনিয়াম আর হ্যালোজেন বিক্রিয়া করে কি তৈরি করবে, এগুলো তোমরা একটু নিজে করো ভাইয়েরা। অ্যালুমিনিয়াম আর হ্যালোজেন বিক্রিয়া করে সোজা অ্যালুমিনিয়াম হ্যালাইড তৈরি করবে, AlX তৈরি করবে। এখন এটা কয়টা, এক্স আছে 2টা, তাহলে এখানে 2 দিব, আর এখানে হচ্ছে এখানে তাই আমরা 2 দিব, ঠিক আছে। তো সোজা একদম। নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাও, নাইট্রোজেনের সাথে তোমরা এটা প্র্যাকটিস করো। নাইট্রোজেনের সাথে তো অনেকগুলো আমি তোমারে দেখাই দিছি, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া আমি তোমাকে অনেকগুলো দেখাই দিছি। সো তুমি যদি এখন নিজে একটু চেষ্টা না করো তাহলে কিন্তু এই জিনিসে আজীবনই ভয় থাকবে। সো চলো আমরা একটু দেখি, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া আমরা যদি দিই, নাইট্রোজেনের বিক্রিয়ায় আমরা কি তৈরি করব, খুবই ইজি তো ভাইয়া। নাইট্রোজেনের বিক্রিয়ায় কি তৈরি করবেন,
নাইট্রোজেনের বিক্রিয়ায় আপনি হচ্ছে অ্যালুমিনিয়াম দিবেন, নাইট্রোজেন দেন, ওকে দিছেন, নাইট্রোজেন দেন, অ্যালুমিনিয়াম দেন, এই নাইট্রোজেনেরও 3 এরও 3, তো দুইজনই যখন সমান হয়ে যায় তখন এটাকে আমরা ভাগ করে দিই, তাহলে হইলো। আর এখানে হচ্ছে নাইট্রোজেনের 2 দেখে আপনি এখানে একটা 2 দিছেন, তাই অ্যালুমিনিয়ামের এখানে একটা 2। সো এই জিনিসটাকে পরে আমরা যেন আবার কার সাথে রিয়াকশন করাইতাম, পানির সাথে রিয়াকশন করাইতাম, তাহলে 2Aln প্লাস, আচ্ছা ওইদিকে আমার লেখাগুলো আসতেছে না, তাহলে 2Aln প্লাস পানির সাথে রিয়াকশন হবে। আবারও তোমরা বলো তো, পানির হাইড্রক্সিল পার্টটা এখানে এসে বসে যাবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি করবে প্লাস হচ্ছে আমার অ্যামোনিয়া তৈরি করবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার এখানকার কাহিনী। আর এই যে রিয়াকশনটা লিখে দিছে না, এটা কি ঠিক আছে? এটা এত সোজা ভাইয়া? হ্যালোজেনের কি এরকম নাকি? অ্যালুমিনিয়াম লিখছেন, হ্যালোজেন লিখছেন, ওকে ঠিক আছে, হ্যালোজেনের 1টা ওরে দেন আর অ্যালুমিনিয়ামের 3টা ওকে দেন, এইবার ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। এখন এটা কি ভাইয়া, এই যে এখানে অ্যালুমিনিয়াম সমতাকরণ যদি আমরা করি, একটু সমতাকরণ যদি করি, তাইলে কি আসে? সমতাকরণ করলে কি আসে? অ্যালুমিনিয়াম আর এটা যদি সমতাকরণ করেন তাহলে এখানে হচ্ছে 3, তাই না? আর এখানে হচ্ছে 3, তাহলে 3 যদি বানাইতে হয় তাহলে এখানে একটা 3 দেন, তাহলে এখানে 3 দিলে আবার এটা হয়ে যাচ্ছে 3 দুগুণ 6, তাহলে 6 বানাইতে গেলে একে আবার এখানে 2 দেওয়া লাগতেছে, একে 2 দিলে আবার অ্যালুমিনিয়ামের সামনে 2। সো বুঝে বুঝে করলে ইজি, না বুঝলে একটু কঠিন হবে। এবার আসে গ্রুপ 14। গ্রুপ 14 হচ্ছে কায়রো শহরে গেলে স্বর্ণ পাবে। সো এই হচ্ছে গ্রুপ, এটা পানির সাথে ফার্স্ট অফ অল রিয়াকশন দিব। লেড পানির সাথে রিয়াকশন করে কি তৈরি করবে ভাইয়া? লেড পানির সাথে রিয়াকশন করে কি তৈরি করবে? লেড পানির সাথে সাধারণ তাপমাত্রায় রিয়াকশনটা করে, তবে কার্বন আর সিলিকন সাধারণ তাপমাত্রায় পানির সাথে রিয়াকশন করতে চায় না, এখানে দেখো উচ্চ তাপমাত্রা দেওয়া লাগছে। সো লেডে কিন্তু আমি কোনো হিট দিই নাই, এই ব্যাপারটা একটু মাথায় রাখো। আবারও সেম, পানির মধ্যে কি আছে? হাইড্রক্সিল আছে, লেড তো ধাতু, তাহলে লেড হাইড্রক্সাইড করবে প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, এই হচ্ছে ব্যাপার। আবার কার্বন পানির সাথে রিয়াকশন সচরাচর করে না, কিন্তু যখন করে 1300 ডিগ্রি সেন্টিগ্রেডে করে, এবং এখানে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এবং এই গ্যাসটার একটি স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলে থাকি ওয়াটার গ্যাস। এমসিকিউতে মাঝে মাঝেই পাবা, মনে রাখবা। সিলিকন পানির সাথে রিয়াকশন করে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এখানেও একটা টেম্পারেচার দেওয়া লাগে। এখন আসো, এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? আমরা সবাই জানি কার্বন অক্সিজেনের সাথে স্বল্প বায়ুর উপস্থিতিতে কার্বন মনোক্সাইড করে, পর্যাপ্ত বায়ুর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সিলিকন অক্সিজেনের সাথে সিলিকন ডাইঅক্সাইড করে, কোনো প্যারা নাই। সো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি করবে? কার্বন আর ক্লোরিন বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড করে, এখানে ক্লোরিন 4টা, তাহলে এখানে ক্লোরিন 2টা দিতে হবে। সিলিকন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রাক্লোরাইড করে, তাহলে এখানে ক্লোরিন 2টা দিতে হবে। এখন দেখো, কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না, এটা আগেই আমরা শিখে আসছি খ নাম্বার কোশ্চিনে। আর সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া হচ্ছে করে। সো পানির সাথে বিক্রিয়া যখনও করে, দেখো ক্লোরিন এখানে 4টা আছে নেগেটিভ চার্জ, আর পানির মধ্যে নেগেটিভ চার্জ কি আছে? হাইড্রোজেন আয়ন, হাইড্রক্সিল আয়ন, এইখানেও নেগেটিভ চার্জ আছে। তো ক্লোরিন 4টা নেগেটিভ চার্জ বের হয়ে যাবে, হাইড্রক্সিল 4টা পজিটিভ নেগেটিভ চার্জ এখানে ঢুকবে। সো হয়ে যাবে সিলিকন OH4, ঠিক আছে, সিলিকন OH4, সিলিকন টেট্রাহাইড্রক্সিল, এবং এটা হচ্ছে HCl তৈরি করবে। সো এটা আমরা আগেই দেখে আসছি কেন এটা করে। এটা হচ্ছে সিলিকনের 3D অরবিটাল আছে, এটা পানির লোন পেয়ার ইলেকট্রনটা ওই 3D অরবিটালটা নিতে পারে, আর আমাদের হচ্ছে এই কার্বন টেট্রাক্লোরাইডে 2D অরবিটাল তো থাকে না, 2D অরবিটাল না থাকার কারণে D অরবিটালের অস্তিত্ব নাই, তাহলে পানির লোন পেয়ার ইলেকট্রন সে দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না। সো এটাই ব্যাখ্যাটা ছিল। গ্রুপ 15, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রুপ, ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাও এই জায়গা থেকে বিভিন্ন সময় কোশ্চিন আসে। সো গ্রুপ 15, ফসফরাস, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, এটা হচ্ছে অক্সিজেনের সাথে যখন এরা রিয়াকশন করে তখন এই যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বজ্রপাত যখন হয় তখন এই বিক্রিয়াটা হয়। নাইট্রোজেন সচরাচর দেখো ভাইয়া এরকম ট্রিপল বন্ড করে থাকে, এই ট্রিপল বন্ড করে থাকার কারণে এই বন্ধনগুলো, এই নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পরে, নিষ্ক্রিয় গ্যাস তো বিক্রিয়া করতে চাই না, নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। নিষ্ক্রিয় গ্যাসের পরে, এই কোশ্চেনটা এমসিকিউতে আসে, নিষ্ক্রিয় গ্যাসের পরে যদি কোনো নিষ্ক্রিয় মৌল সবচেয়ে বেশি নিষ্ক্রিয় ধর্ম দেখায়, নিষ্ক্রিয় ধর্ম কোনো একটা মৌল দেখায়, সে হচ্ছে নাইট্রোজেন। এদের ট্রিপল বন্ডের কারণে এদের বন্ধন শক্তির মানটা অনেক বেশি, সহজে ভাঙে না। সো বজ্রপাত যখন হয় তখন বায়ুমণ্ডলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি হয়, সো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করে।
এখন আসো আমাদের ফসফরাসের দুইটা ভ্যারিয়েন্ট আছে। ফসফরাস P4 অবস্থায় থাকে, আমরা জানি ফসফরাস একটা শ্বেত অবস্থা একটা লাল অবস্থা, অর্থাৎ সাদা ফসফরাস আর লাল ফসফরাস। সো আমি যদি সাদা ফসফরাসের সাথে অক্সিজেনের বিক্রিয়া করি, এটা তৈরি করে P2O3। এটা কি তৈরি করে? P2O3। সো এখানে ফসফরাস 4টা, তাহলে এখানে হচ্ছে 2টা, তাহলে এখানে এটা 2 দেওয়া লাগবে। আর এখানে অক্সিজেন কয়টা হয়ে গেছে? 6টা, তাহলে এখানে একটা 3 দেওয়া লাগবে। সো স্বল্প বায়ুর উপস্থিতিতে এখানে এখানে হচ্ছে শ্বেত ফসফরাস এটা তৈরি করলো, ঠিক আছে, স্বল্প বায়ুর উপস্থিতিতে নাকি হচ্ছে শ্বেত ফসফরাস, হ্যাঁ হ্যাঁ স্বল্প অক্সিজেনের উপস্থিতিতে এটা করতেছে। এবার লাল ফসফরাস যখন লাল ফসফরাস যখন অক্সিজেনের উপস্থিতিতে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে তখন সে তৈরি করে P2O5। তখন এখানে 2 হয়ে যায়, এখানে হচ্ছে আমাদের 5 হয়ে যায়, P2O5। এই P2O5 এখন যদি পানির সাথে তুমি শীতল পানির সাথে বিক্রিয়া করাও, সেটা তৈরি করবে HPO3। এই P2O5 কে তুমি যদি এখন গরম পানির সাথে বিক্রিয়া করাও, সেটা তৈরি করবে H3PO4 ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, এই দুইটা গেল হচ্ছে পানির সাথে রিয়াকশন। P2O5 P2O5 কই পাইছিলাম? লাল ফসফরাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে P2O5 পাওয়া যায়। এই P2O5 কে পানির সাথে রিয়াকশন করছো শীতল পানি HPO3, এই P2O5 কে গরম পানির সাথে রিয়াকশন করাইছো H3PO4। তাহলে P2O5 একবার পানির সাথে করাইলা, এইবার এই P2O5 কে ক্ষারের সাথে রিয়াকশন করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যখন শীতল অবস্থায় থাকবে তখন সে তৈরি করবে NaPO3। আর এটা কি ভাই? অম্ল না? অম্ল বা অ্যাসিড না? অ্যাসিডিও। এই P2O5 এটার ধর্মকে অ্যাসিডিও, আর এটা হচ্ছে ক্ষার, তাহলে দুইজনে মিলে লবণ আর পানি তৈরি করছে। আবার এই P2O5 যখন ক্ষারের সাথে বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড বাট গরম পানি, গরম ক্ষারের সাথে গরম অবস্থায় উত্তপ্ত অবস্থায়, তখন এটা তৈরি করবে Na3PO4 প্লাস আবারও পানি। সো এই যে ভ্যারিয়েশনগুলো, এগুলো একটু ভাইয়া তোমাকে কষ্ট করে লিখে লিখে নোট করে, এই জিনিসটা তুমি একবার পড়বা না, এই জিনিস তুমি আবার তোমার কলেজ এক্সামের আগে পড়বা, এই জিনিস তুমি আবার তোমার অ্যাডমিশনের আগে পড়বা, এই জিনিস তুমি আবার তোমার এইচএসসির আগে পড়বা, অ্যাডমিশনের আগে পড়বা, টেস্টের আগে পড়বা, ভাইয়াই আবার করাবে। সো আশা করি প্রবলেম আর হবে না। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে এগুলো অহরহ পাবা। সো এগুলো একটু ভালো করে দেখো। এখন আসো যে আমাদের গ্রুপ 15 যখন ক্লোরিন অর্থাৎ হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। সো ফসফরাস ধরো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে PCl3 করছে, তার মানে এখানে ক্লোরিন আছে কয়টা ভাইয়া? 3টা, তাহলে এখানে একটা 3 দাও, তাহলে 3 দুগুণ কয়টা হয়ে গেছে? এখানে 6টা হয়ে গেছে না? তাহলে 6টা যেহেতু হয়ে গেছে, তাহলে এখানে আবার একটা 2 দাও, 2 দিলে আবার ফসফরাস 2টা হয়ে গেছে, এখানে আবার 2 দাও। আর একটা জিনিসও করে কিন্তু, ফসফরাস ক্লোরিনের সাথে বিক্রিয়া করে PCl5 তৈরি করে। সো ও যখন PCl5 তৈরি করতেছে তখন কি হচ্ছে? PCl5 তৈরি করলে এখানে হচ্ছে, দেখো তো ফসফরাস এখন এখানে ক্লোরিন 5টা, তাহলে এখানে একটা 5 দাও, 5 দিলে ক্লোরিন এখন 10টা হয়ে গেছে, এখানে 5টা, তাহলে এখানে একটা 2 দাও, তাহলে এখন ফসফরাস আবার এখানে 2 দিয়ে দাও। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, এটা হেবারবাস প্রণালী বিক্রিয়া, হেবারবাস প্রণালী বিক্রিয়ায় নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করে। এখানে টেম্পারেচারটা মনে রাখবা 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে হচ্ছে চাপ থাকে 200 ATM। এখানে প্রভাবক হিসেবে ইউজ হয় আয়রন। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আসো, নাইট্রোজেনের জারণ মান যখন +3 থাকে তখন তার অক্সাইড কি হয়? N2O3। কিভাবে শিখাইছিলেন ভাইয়া? নাইট্রোজেন আপনি লিখছিলেন এরকম, আচ্ছা এখানে লেখা হচ্ছে না, দেখো এই যে নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের জারণ মান 3, তাহলে ওই 3 অক্সিজেনের দাও, অক্সিজেনটা 2, N2O3। এই যে যখন N2O3 থাকে তখন সে পানির সাথে বিক্রিয়া করে HNO2। এটার নাম কি ভাইয়া? এটার নাম নাইট্রাস অক্সাইড, সরি নাইট্রাস অ্যাসিড। এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড তৈরি করে তখন সে। তাহলে নাইট্রোজেনের জারণ মান যখন 3 তখন সে নাইট্রাস অ্যাসিড তৈরি করলো। নাইট্রোজেনের জারণ মান যখন 5, N2O5, দেখো 5 ওকে দিচ্ছি, 2 একে দিচ্ছি, তখন সে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সো নাইট্রিক অ্যাসিড তৈরি করলো, ওকে সমতা করে নিবা। আর নাইট্রোজেনের জারণ মান যখন 4 তখন এটাকে লেখা যায় কি? এই 4 ওকে দিছি, 2 একে দিছি, তাহলে N2O4 আবার 2 দিয়ে ভাগ করে NO2 লেখা যায়। সো NO2 যখন পানির সাথে বিক্রিয়া করে তখন সে নাইট্রাস অ্যাসিডও তৈরি করে, নাইট্রিক অ্যাসিডও তৈরি করে। এই জন্য NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইডকে বা ডাইনাইট্রোজেন, এটাকে কি বল? আচ্ছা, নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আমরা মিশ্র অক্সাইড বলি। কি বলি? মিশ্র অক্সাইড। বা এটাকে আমি বলতে চাচ্ছিলাম ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইডকে আমরা মিশ্র অক্সাইড বলি, কারণ এই নাইট্রোজেন অক্সাইড ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একই সাথে HNO2 এবং HNO3 দুইটাই দিতেছে, এবং নাইট্রোজেনের জারণ মান 3, 4, 5। এই অবস্থায় এদের প্রকৃতি থাকে হচ্ছে অম্লীয়। কি থাকে? এরা অম্লীয় নেচারের হয়, অর্থাৎ এইখানে তারা হচ্ছে অ্যাসিডিক নেচার শো করে। আর +1 আর +2 হলে নিরপেক্ষ, আগেই পড়া এগুলা।
এই জিনিসগুলো সুন্দরপূর্ণ নোট করবেন, ঠিক আছে? এবার আসো, আমরা শ্বেত ফসফরাস মানে সাদা ফসফরাস, লাল ফসফরাস মানে লাল ফসফরাস। তো শ্বেত ফসফরাস থেকে লাল ফসফরাসে রূপান্তর করা যায়। শ্বেত ফসফরাস থেকে লাল ফসফরাসে রূপান্তর করতে গেলে খুবই ইজি, তোমাকে আয়োডিন দিতে হবে, 250 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে, নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড দিলে এটা হয়ে যাবে। এবার লাল ফসফরাস থেকে শ্বেত ফসফরাসের রূপান্তরটা জাস্ট ওর উল্টা বিক্রিয়া। এই জায়গায় তোমাকে আয়োডিনের জায়গাটা লাগবে না, ওই জায়গায় 250 ডিগ্রির জায়গায় 550 ডিগ্রি লাগবে, নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড দিলে শ্বেত লাল থেকে শ্বেতে চলে যাবে। সো গ্রুপ 16 ও এসএসসিতে পড়ে, সো এটা খুবই ইজি। পানি, এটা হচ্ছে গ্রুপ 16 এর হাইড্রাইড গঠন করতে দেয়। সো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এটা পানি তৈরি করবে, এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন সালফাইড তৈরি করবে, এটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন সেলেনিয়াম তৈরি করবে। সো এই হচ্ছে ব্যাপার। আর হ্যালোজেনের সাথে বিক্রিয়া একটা ইন্টারেস্টিং বিক্রিয়া আছে, আমি লিখে রাখছি, যে সালফার ফ্লোরিনের সাথে বিক্রিয়া করলে S2F2 SF4 SF6 সবগুলোই তৈরি করতেছে। এটা নতুন একটা বিক্রিয়া, এটা লিখে রাখতে পারো। সো গ্রুপ 17 আসো, গ্রুপ 17 হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা। সো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এই যে H2F2, সোজা হিসাব দুইজন জোড়া লাগাই দিবা, জাস্ট H। ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড। সো এটা যখন আমার সূর্যালোকে বা ইউভি লাইটের সাহায্যে বিক্রিয়াটা হবে, খুব ফাস্ট হবে তখন। আর যদি স্বাভাবিক প্রক্রিয়ায় করতে যাও তখন ধীর গতিতে হবে। ইউভি লাইট মানে সূর্যালোকে বিক্রিয়া দিলে এটা খুব ফাস্ট হবে এই বিক্রিয়াটা, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। সো এখন আসো, পানির সাথে বিক্রিয়া করলে কি হবে? আবারও সেম কথা, পানির ওই হাইড্রোজেন ফ্লোরিন জোড়া লাগাই দিবা, অক্সিজেনকে আউট করে দিবা। আমি এই জায়গাটা তোমাদের অসামঞ্জস্যকরণ বিক্রিয়াগুলো দেখাই আসছি, যে ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে HCl তৈরি করছে, HOCl তৈরি করছে। একবার ক্লোরিন এখানে 0 থেকে HCl এ -1 হয়েছে, একবার ক্লোরিন এখানে 0 থেকে এখানে +1 হয়েছে। সো যখন ক্লোরিনের জারণ মান 0 থেকে +1 হয়েছে, বাড়ছে, তখন সেটাকে জারণ বলা হয়েছে। যখন ক্লোরিনের জারণ মান 0 থেকে -1 আসছে, তখন তাকে বিজারণ বলা হয়েছে। একই বিক্রিয়া যখন জারণ বিজারণ হয়, তখন তাকে আমরা অসামঞ্জস্যকরণ বা ডিসপ্রপোর্শন রিয়াকশন বলছি। আর একটা বিক্রিয়া ছিল, একটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা 70 ডিগ্রি সেন্টিগ্রেড, লেকচার 2 দেখে নিবা এটা, ঠিক আছে? 2 কি 1 করাইছিলাম, ওই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। সো হ্যালোজেনের বিক্রিয়াগুলো, আরো কিছু যৌগ আছে। দেখো, আমি যদি তোমাকে IF7, এটা শঙ্কর আয়নে করাই আসছি, দেখো তো এখানে আয়োডিনও কি আমার হ্যালোজেন যৌগ, X দিয়ে প্রকাশ করা যায়, ফ্লোরিনও হ্যালোজেন যৌগ। দুইটা হ্যালোজেন যৌগ মিলে একটা যৌগ যখন গঠন করে, এদেরকে বলা হয় আন্তঃ হ্যালোজেন যৌগ। কি বলা হয়? আন্তঃ হ্যালাইড বা আন্তঃ হ্যালাইড বলে, আবার কোনো সময় আন্তঃ হ্যালোজেন যৌগ বলা হয়। সো আমাদের যদি IF7, IF5 এই যৌগগুলো দিয়ে কখনো জিজ্ঞাসা করে এই যৌগগুলো কি ধরনের যৌগ, দুইটাই হ্যালোজেন হলে আন্তঃ হ্যালাইড বা হ্যালোজেন যৌগ। সো আমরা তাহলে গ্রুপগুলো সবগুলোর প্রকৃতি দেখে আসছি, আশা করি আর কোনো প্রবলেম নাই। এখন আসো, আমরা গ্রুপ 18 বিক্রিয়া সব পড়ছি, আমরা বিক্রিয়া নিয়ে মাথা ঘামাবো না। বিক্রিয়া হচ্ছে ক্লাথরের যৌগ, আর হচ্ছে জেনন যে ফ্লোরিনের সাথে বিক্রিয়াগুলো করে, আমরা আগের লেকচারে দেখছি, ওই জিনিসটা মাথায় রাখবে। এখন গ্রুপ 18 যে নিষ্ক্রিয় মৌল, এই নিষ্ক্রিয় মৌলগুলোর বিভিন্ন ব্যবহার আমার লাগে। নিষ্ক্রিয় মৌলগুলোর আমার ব্যবহার লাগে। ব্যবহার কি কি ছিল? নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন একসাথে রাখলাম, আর রেডন। সো হিলিয়াম গ্যাসটা হচ্ছে হাইড্রোজেনের পরে যদি কোনো হালকা গ্যাস থাকে, সেটা হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেনের পরের হালকা গ্যাসটা হচ্ছে কি আমার? হিলিয়াম। হাইড্রোজেনের পরের হালকা গ্যাসটা কি আমার? হিলিয়াম। সো হাইড্রোজেনের পরের হালকা গ্যাসটা হচ্ছে হিলিয়াম। এবং হিলিয়ামের, আমি যদি একটা বেলুন উড়াই, বেলুনের মধ্যে যদি আমি হাইড্রোজেন গ্যাস ভরি, সেটার দক্ষতা যদি 100% থাকে, তো হিলিয়ামের দক্ষতা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় তার উত্তোলন, ওই বেলুনটার যদি তুমি গ্যাস ফুলাই উড়াই দাও, তাহলে হাইড্রোজেন তো 100%ই সেটাকে উড়াইতে পারতো, কিন্তু হিলিয়ামটা একটু ভারী, তাই এটা ওর তুলনায়, হাইড্রোজেনের তুলনায় 92% উত্তোলন ক্ষমতা আছে। 92% কি আছে? উত্তোলন ক্ষমতা আছে। এবং আমরা যে ডুবুরিরা যে অক্সিজেন সিলিন্ডার ইউজ করি, সো অক্সিজেন সিলিন্ডারে আমাদের কিন্তু এই হিলিয়াম গ্যাসটা ইউজ হয়। সো এখানে 20% অক্সিজেন থাকে আর 80% হিলিয়াম থাকে। সো ডুবুরিরা আমরা যে হচ্ছে অক্সিজেন সিলিন্ডারটা ইউজ করি, সেখানে আমাদের এরকম অক্সিজেন সিলিন্ডারে আমরা কিন্তু এটা ইউজ করে আসছি। তো ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি এই জায়গাটা। এরপরে আসো যে ভাইয়া, আমরা নিয়নের ব্যবহারটা দেখব। নিয়ন হচ্ছে লাল কালারের
লাল কালারের হচ্ছে আলো দেয়, ঠিক আছে, লাল কালারের আলো দেয়। সো আমরা লাল কালারের যে আলোটা, এই আলোটা কুয়াশা তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অনেক দূর ভেদ করে যাইতে পারে। তাহলে চিন্তা করো, আমাদের যদি আমরা যে হচ্ছে হেডলাইটগুলো ইউজ করি হচ্ছে আমাদের, বা প্লেনে যেই লাইটটা ইউজ করি, একটা প্লেনের সাথে আর একটা প্লেনের যদি কুয়াশার মধ্যে, তুমি যদি কুয়াশার মধ্যে ভালোভাবে সিগন্যাল না পাই, তাহলে একটা প্লেনের সাথে আর একটা প্লেনের সংঘর্ষ হয়ে যাইতে পারে। সো এখানে অ্যারোপ্লেনে পাইলটগণ এগুলো কি করে, এই যে নিয়ন বাতি ইউজ করে। নিয়ন বাতি ইউজ করে কোথায়? অ্যারোপ্লেনের পাইলট, অর্থাৎ অ্যারোপ্লেনে ইউজ করা হয়। পাইলটরা ইউজ করলে ওই আলোটা দিলে বোঝা যাবে যে সামনে থেকে কিছু একটা আসতেছে মেঘের মধ্যেও। সো আমাদের বাইকটাইকেও দেখবা যে লাল আলোটা বেশি, লাল আলো বা হচ্ছে এই আলোটা বেশি দূর ভেদ করতে পারে। সো এটা আমাদের ইউজ করা হয়। আর্গন, আর্গন হচ্ছে বায়ুমণ্ডলে আমাদের সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে হচ্ছে আর্গন, সেটা হচ্ছে 0.093%। সেটা একটু মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বায়ুমণ্ডলে আছে আর্গন। সো আর্গন আমাদের হচ্ছে বাসাবাড়িতে আমরা কি করি, বাসাবাড়িতে আমরা হচ্ছে যেই এলইডি বাল্বগুলো ইউজ করতেছি না, যে হচ্ছে ওই যে ছবি তোলার জন্য, সো এই যে বাল্বগুলো সেগুলোতে আর্গন ইউজ করা হয়, ঠিক আছে, আমরা যে ইউজ করতেছি সেগুলো। আর ক্রিপ্টন আর জেনন হচ্ছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ইউজ হয়, অর্থাৎ তুমি যে ছবি টবি তুলতে যাও না দোকানে, সো ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে ইউজ হয়। যেমন আমরাই যখন তোমাদের বোর্ডে ক্লাস নিই, তখন আমরা এরকম হচ্ছে দুই দিকে দুইটা লাইটের সোর্স ক্রিয়েট করে আমরা ক্লাসগুলো নিতেছি। সো ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, ক্রোমিয়াম আর জেনন, ক্রিপ্টন আর জেনন এটা ইউজ হচ্ছে। আর আর্গন হচ্ছে আমাদের যে এলইডি বাল্বগুলো আছে সেগুলোতে আমাদের ইউজ হচ্ছে সাদা আলো ক্ষেত্রে। সো রেডন কি, রেডন হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ইউজ হয়। ক্যান্সার চিকিৎসায় এই রেডনের রশ্মিটা আমরা রেডনটা আমরা ইউজ করি, ক্যান্সার চিকিৎসায় ইউজ হয়। সো এই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোগুলো। আমি তোমাকে মুখে বলছি, বেশি একটা লিখি নাই, তোমরা একটু সুন্দর মতো নোট করবা এখানে। নিষ্ক্রিয় গ্যাস ক্লাথরের যৌগ গঠন করে, যেটা আমরা আগের ক্লাসে দেখছি। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের জেননটা খুব বেশি যৌগ গঠন করে, কারণ জেননের আকার বড়, কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে লাস্ট শেলের ইলেকট্রনের দূরত্ব বেশি, দূরত্ব বাড়লে ভালোবাসা কমে যায়, ফলে খুব দ্রুত ইলেকট্রন ছেড়েও বন্ধনে অংশ নিতে পারে। সো তাইলে আমাদের মোটামুটি ভাইয়া সবকিছু ডান। এখানে মোটামুটি যে পড়াগুলো আমাদের পড়া লাগতো আমরা পড়ে ফেলছি। এখন আমরা আর একটা টপিক দেখবো, সেটা হচ্ছে সংকরায়নে বলছিলাম ওই যে কিছু জিনিস আমরা একটু অন্য নিয়মে শিখে রাখবো, যাতে স্যারদের খুশি করা যায়, বা হচ্ছে আমরা যে এত সহজে শিখছি এটা যাতে না বুঝে, হ্যাঁ, এটা আমরা চুরিবিদ্যা অ্যাপ্লাই করবো। সো আমরা সব কিছুই কাভার করতেছি, চলো। সো আমরা দেখো সিগমা বন্ধন এবং পাই বন্ধনে চলে আসছি অলরেডি। সিগমা এবং পাই বন্ধনে যদি আসি, সিগমা পাই বন্ধন কোথা থেকে আসলো আবার হঠাৎ করে? সো আমরা সংকরায়ন পড়ে আসছি। মনে রাখবা সংকরায়নে দন্তেশ্ব আছে না, তার মানে এই দন্তেশ্ব থেকে তুমি একটু কথা কষ্ট করে মনে রাখতে পারো যে এটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য। সংকরায়নটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য, কারণ সংকরায়নে কি হয়, একটা অরবিটালের সাথে আর একটা অরবিটালের ওভারল্যাপ হয়। আর আমরা আগেই শিখে আসছি অভিলাপন বা ওভারল্যাপ জিনিসটা সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তাই এটা সংকরায়ন মূলত সমযোজী যৌগে হয়ে থাকে। এখন এই সমযোজী যৌগ দুই ধরনের হয়, একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। সিগমা বন্ডে কি হয়, অরবিটালগুলোর মধ্যে আমাদের অরবিটাল আছে বিভিন্ন, যেমন তুমি যদি আমরা পি এর মাথায় 6 লিখি, তার মানে এই 6টা ইলেকট্রনকে 3টা ঘরে ভাগ করা যায়। কয়টা? 1টা 2টা 3টা, তার মানে এই ঘরে 2টা ইলেকট্রন, এই ঘরে 2টা ইলেকট্রন, এই ঘরে 2টা ইলেকট্রন, এই প্রতিটা ঘরকে এক একটা অরবিটাল বলা হয়। সো এই যে অরবিটালগুলো, এই পি এর বিভিন্ন অরবিটাল, একটা হচ্ছে পিএক্স আছে, একটা পিওয়াই আছে, পিজেড আছে, এদের আবার বিভিন্ন শেপ আছে। এরা নিজেদের মধ্যে অধিক্রমণ, মানে এই যে অভিলেপন হয়, এই অভিলেপনটা যদি সামনাসামনি হয় তখন এটাকে বলা হয় সিগমা বন্ড। আর এই অধিক্রমণ, এই পিএক্স পিওয়াই পিজেড এর মধ্যে ধরো অধিক্রমণ হয়েছে পাশাপাশি, তখন এটাকে বলা হয় পাই বন্ড। সোজাভাবে মনে রাখবো কি, সিগমা বন্ডে দন্তেশ্ব আছে, তাহলে সামনাসামনি অধিক্রমণ হবে। পাই বন্ধনে প আছে, তাহলে পাশাপাশি অধিক্রমণ হবে, পাশাপাশি অভিলেপনও বলতে পারো। সিগমা দন্তেশ্ব আছে, তারপর এস আছে, তাহলে সিগমা ফর স্ট্রং, তাহলে সিগমা বন্ধন হচ্ছে ভাই আমার স্ট্রং বা শক্তিশালী বন্ধন, পাই বন্ধন অপেক্ষাকৃত দুর্বল বন্ধন। সিগমা বন্ধন কোনো একটা যৌগে যদি সিঙ্গেল বন্ড থাকে, সিগমা এস সিঙ্গেল এস, তো সিঙ্গেল বন্ড থাকা মানে দেখো মিথেন, কার্বনে 4 হাতে 4টা হাইড্রোজেন, এটার নাম CH4, এটার নাম হচ্ছে মিথেন। তাহলে এই মিথেনে দেখো সবার মধ্যে কি সিঙ্গেল বন্ড না, তাহলে এই সিঙ্গেল বন্ডধারী যৌগগুলোকে বলা হয় সিগমা বন্ধন। তাহলে এটা সিগমা, এটা সিগমা, সিগমা বন্ধনে যেভাবে দেখাই এই যে চিহ্ন দিয়ে সিগমা।
তাহলে এই সিঙ্গেল বন্ডধারী যৌগ অর্থাৎ অ্যালকেনে সবাই সিগমা বন্ধন বা একক বন্ধন আকারে থাকে, আর যে জায়গায় ডাবল বন্ড থাকে সেখানে একটা সবসময় সিগমা হবে, কোনো মাপ নাই, আর বাকি উপরে আর একটা আছে ওইটা পাই। ট্রিপল বন্ড দেখো একটা সিগমা, এই যে মাঝেরটা সিগমা, উপরেরটা পাই নিচেরটা পাই, তাহলে মানে ট্রিপল বন্ডে আমার পাই কয়টা ভাইয়া? দুইটা। সিঙ্গেল ডাবল বন্ডে আমার পাই কয়টা? একটা, সিগমা একটা কমন। সো আমরা একটু আগে বলে আসছি যে আমাদের সংকরায়নে যে অরবিটালগুলো অংশ নেয় তাদেরকে আমরা বলি সংকরিত অরবিটাল। তার মানে সংকরিত সিগমা বন্ধনগুলো সংকরায়নে অংশ নেয়, তাই এদেরকে বলা হয় সংকরিত অরবিটাল। আর পাই বন্ধনগুলো সংকরায়নে অংশ নেয় না সচরাচর, এদেরকে এই জন্য বলে অসংকরিত অরবিটাল। সো এখানে কিছু কম্বিনেশন লিখে রাখছি, পরে বুঝবা, আমি একটু পরে উদাহরণ দিলে বুঝে যাবা। সো এখন আসো আমাদের যে অরবিটালগুলো আছে এস অরবিটাল, আমরা ওই যে 1s2 2s2 লিখি না, সেই এস অরবিটাল। এস অরবিটাল হচ্ছে গোলাকার। এস অরবিটাল কি? গোলাকার। আমরা এস এ সর্বোচ্চ ইলেকট্রন লিখি কয়টা? দুইটা না, তার মানে দুইটা ইলেকট্রন কি একটা ঘরেই তো এঁটে যায়। তাহলে এস অরবিটালের আমার আবার হচ্ছে অরবিটাল সংখ্যা, মানে অরবিটালের আবার অরবিটাল সংখ্যা, বা এটা মনে করতে পারো যে অরবিটালের উপশক্তি স্তর কয়টা? একটা, ঠিক আছে। আবার পি অরবিটালে আমরা সর্বোচ্চ ইলেকট্রন কয়টা লিখি? পি এর মাথায় 6 লিখি না? তাহলে পি এর মাথায় যেহেতু আপনি 6 লিখেন, 6টা ইলেকট্রন কয় ঘরে দিতে পারেন? 3 ঘরে। তার মানে এখানে আমার পি অরবিটাল হচ্ছে 3টা। কয়টা? 3টা। সেটা হচ্ছে একটা পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে ভাইয়া কি? পি জেড। এই 3টা হচ্ছে। ডি অরবিটাল হচ্ছে ডি এর মাথায় 10 লিখেন, তার মানে ডি এর মাথায় 10 মানে একটা ঘরে 2টা ইলেকট্রন, তাহলে 5টা ঘরে থাকতে পারে, তাহলে এখানে অরবিটাল হচ্ছে 5টা। অরবিটাল হচ্ছে 5টা। সো এই জিনিসগুলো ডি আর এফ জিনিসটা আমরা পরে শিখবো, গুণগত রসায়নে যে শিখবো, এই পার্টটা আমরা স্কিপ করব আপাতত। আমরা এস আর পি এর মধ্যে বিভিন্ন কম্বিনেশন দেখে বুঝবো যে এটা সিগমা বন্ধন করবে না পাই বন্ধন করবে। সো এস অরবিটালের আকৃতি আমি লিখে রাখছি গোলাকার, অর্থাৎ তুমি যদি এখানে চিন্তা করো এরকম একটা, এটাকে তুমি এক্স অ্যাক্সিস ধরো, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরো, তাহলে এখানে তোমার এই এস অরবিটালের শেপটা হবে সবসময় এরকম মাঝ বরাবর এরকম গোল আকৃতি, সো গোল আকার থাকবে। এবার আসো পি অরবিটাল তো 3 ধরনের, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে এটা হচ্ছে পি এক্স এর জন্য আঁকলাম, এটা পি ওয়াই এর জন্য, আচ্ছা নিচে নিচে আঁকি, এটা পি ওয়াই এর জন্য আঁকলাম, আর এটা পি জেড এর জন্য আঁকলাম, ঠিক আছে, পি জেড এর জন্য আঁকলাম। সো এখানে তো অরবিটাল 3টা, এটা যদি পি এক্স হয় মানে আমার অক্ষ 3টা, পি ওয়াই হয়, তাহলে এইটা কি ভাইয়া? এইটা হচ্ছে আমার পি জেড, এইটা কি আমার পি জেড, তাহলে এইটা হচ্ছে আমার পি জেড, এইটা কি আমার পি জেড, তাহলে এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা আমার পি জেড। তা আবারও লেখো, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। যখন বলবে আমার এটা পি অরবিটালের পি এক্স, তখন এই ডাম্বেলটা, এটা বলা হয়েছে ডাম্বেল আকার, ডাম্বেল মানে এটা 4 লিখবা, দেখো এই যে এটা 4 লিখবা এক্স অক্ষ বরাবর। যখন এটা বলবে আমার পি ওয়াই, তখন ওয়াই অক্ষ বরাবর আর একটা 4 লিখবো, শেষ। যখন আমার বলবে এটা পি জেড, তখন জেড অক্ষ বরাবর একটা 4 লিখবো। এই তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাইয়া যে আমার পি এক্স, পি ওয়াই, পি জেড এর শেপগুলো কীরকম, এস অরবিটালের শেপগুলো কীরকম। এখন আসো এদের যদি আমি কম্বিনেশন করে দিই কেমন দেখতে হবে, এবং তোমার হচ্ছে কি ধরনের বন্ধন হবে, সিগমা না পাই। সো আমরা চলো একটু দেখি। সো আমি ধরো একটা এস অরবিটালের সাথে একটা এস অরবিটালের অধিক্রমণ করাইলাম। সো তুমি আমাকে এখন বলো এটা সিগমা হবে না পাই হবে? এটা সিগমা হবে না পাই হবে? দেখো এস অরবিটাল মানে কি? গোল, প্লাস এই এস অরবিটাল মানে কি? গোল। সো তুমি মনে রাখবা যে তাহলে এই দুই গোল মিলে কি হবে? দুইজন অভিলেপন করে ফেলে, আলটিমেটলি এই জায়গাটা আমার অভিলেপন হইলো, এবং এই জায়গাটা অভিলেপন, এই জায়গাটায় বন্ধন হয়েছে, এবং এই বন্ধনটা হয়েছে সিগমা বন্ধন। কেন সিগমা বন্ধন ভাইয়া? তুমি খেয়াল করো এস অরবিটালের আকৃতি গোলাকার, একটা গোল জিনিসকে তুমি সামনে পিছে ডানে বামে যেদিক থেকেই দেখো সব কিছুই মনে হবে আমি সামনে থেকেই দেখতেছি, গোলই লাগবে, যেদিক থেকেই দেখো সামনাসামনি মনে হবে। সো এই জন্য তুমি যেখানেই তুমি এস দেখবা মনে রাখবা এস এর সামনাসামনি, তো সামনাসামনি মানেই এই সামনাসামনি অধিক্রমণ মানে কি? সিগমা। তাহলে এস এর সাথে এখন যদি আপনি পি এক্স এর একটা দিয়ে দেন, তাহলে এস তো এরকম, আর পি এক্স যেন কীরকম থাকে? পি এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ডাম্বেল থাকে, তাহলে এরকম যদি আপনি দেন, এটা হচ্ছে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর থাকে। সো এই দুইজন মিলে কি হয়? এই দুইজন মিলে আমাদের হচ্ছে এরকম একটা শেপ তৈরি করে। সো এইটা, এই জিনিসটা অনেকটা এরকম দেখতে হয়, দেখো এই হচ্ছে আমার এরকম। সো এই ডাম্বেলটা আলটিমেটলি শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো মাঝে
এটা হচ্ছে মাঝে আমার এস অরবিটালটা শো করলো, আর এই পাশে একটা পিএ, এই পাশে একটা, এই পাশে একটা। এটা হচ্ছে আমি এইভাবে যদি দেখাই, এই যে সো আলটিমেটলি এই যে মাঝের অংশটা দেখো একটু গোল টাইপের, এই যে গোল, আর এই পাশের অংশটা, এই যে এই অংশটা এরকম একটু বেরোয় টাইপের আছে, আর এই অংশটা আবার এরকম একটু বেরোয় টাইপের আছে। সো এই শেপটাকে আমরা বলি হচ্ছে আমাদের সেই এস আর পিএক্স এর। তো তোমরা দেখো এই দুইজনও কিন্তু মুখোমুখি অধিক্রমণ করছে। তো মুখোমুখি যদি অধিক্রমণ করে তাহলে এটাকে আমরা কি বলবো, সিগমা বন্ধন। তোমার যদি এই শেপটা কমপ্লেক্স লাগে তাহলে তুমি কি করবা ভাইয়া, তুমি একটা সাইডে অন্তত দেখাও। সো একটা সাইড যদি এইভাবে দেখাও, দেখো এটা আমার এস আর এইটা হচ্ছে আমার সেই ডাম্বেলটা না। সো আমার যদি ডাম্বেলটা এর মধ্যে জাস্ট ঢোকাই দাও তাহলে এই তো হচ্ছে, তাহলে এই জায়গায় কি সামনাসামনি তো হইলো। সো এইভাবেও দেখাইতে পারো, অথবা তুমি এই শেপটাকে এইভাবে দেখায় এই একটা ডাম্বেলের একটা অংশ, এই যে ডাম্বেল যখন ঢুকে যাবে একটা ডাম্বেলের একটা অংশ এদিকে বের করে দাও আর একটা ডাম্বেলের একটা অংশ এদিকে বের করে দাও। সো এইভাবেও তুমি দেখাইতে পারো, অথবা তুমি এই যে এই শেপটাও দেখাইতে পারো, বাট এই শেপটা আমার অতটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। মানে ব্যাপারটা এরকম হবে, এই ঠিক আছে। এই যে মাঝে এই এই পাশের অংশটা এই যে এখানে বুঝাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এটা, এই যে আরে মাঝের অংশটা এই যে গোলাকার অংশ, তো এইটাই হচ্ছে তোমার সেই অবস্থা। এটাও কি ভাইয়া, এটা হচ্ছে সিগমা। সিগমা তার মানে এস থাকা মানেই সিগমা, ঠিক আছে। এবার আসো যদি আমরা পিএক্স পিএক্স দেখি, এটা হচ্ছে পিএক্স, এটা হচ্ছে পিএক্স, দুইটা পিএক্স কি মুখোমুখি অতিক্রমণ করলে কি হবে দেখো, একবারে যদি তুমি করে ফেলতে চাও, এই হচ্ছে আমার একটা পিএক্স, পিএক্স, এই যে মুখোমুখি সামনাসামনি অতিক্রমণ হয়েছে, এটাও সিগমা। তাহলে এখন দেখো তো সিগমার শর্তগুলো মিলাই, এই যে এস প্লাস এস, এস প্লাস পিএক্স, পিএক্স প্লাস পিএক্স, এরা সবাই সিগমা করবে। এখন যদি পিওয়াই পিওয়াই করি তাহলে কেমন হবে দেখতে, পিওয়াই 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 গুলো দেখতে কেমন ছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম একটা ডাম্বেল ছিল। তাহলে আমি এইটা একেই দেখাই। সো এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেল, এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেল। সো এই দুইটা তাহলে এখন তুমি সামনাসামনি এরকম আঁকো। এখন এই দুইটা কিন্তু মুখোমুখি আছে, ব্যাপারটা এরকম মুখোমুখি, এই সরি মুখোমুখি বলতেছি, পাশাপাশি অতিক্রমণ করবে পাশাপাশি। এতক্ষণ এরা কি এই যে এইভাবে মুখোমুখি করছিল, দেখো একজনের মধ্যে আর একজন এইভাবে চলে যা প্রবেশ করতেছিল, এখন তারা প্রবেশ করবে না। উপরে এরকম একটা দেখাবা, নিচে এরকম একটা দেখাবা। সো উপরে একটা দেখাবা, উপরে একটা পাই ইলেকট্রনকে দেখাবা, নিচে একটা পাই ইলেকট্রনকে দেখাবা। আমরা জানি একটা একটা দুইটা পাই ইলেকট্রন মিলে একটা বন্ধন হয়, তার মানে এই জায়গায় কিন্তু একটা পাই বন্ধনই তুমি দেখাইছো, একটা পাই বন্ধন দেখাইছো। একটা পাই বন্ধনে আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া, দুইটা ইলেকট্রন থাকে। তাহলে উপরে একটা পাই ইলেকট্রন, নিচে একটা পাই ইলেকট্রন, এটা কি পাশাপাশি, তার মানে এই এরা কি করছে, এরা হচ্ছে পাই বন্ধন ক্রিয়েট করছে, ঠিক আছে। পিজেড পিজেড সেম, তুমি একটু নিজে করবে, এটা একটু জাস্ট চিত্রটা একটু হেলাই দিবা, তাইলেই এটাও তোমার ওই রকম করে পাই বন্ধনই করবে। তাহলে আপাতত আমরা বুঝতে পারলাম যে এই হচ্ছে ব্যাপার। এখন একটা কোশ্চিন আসে, কোশ্চিনটা এরকম যে একটা সংকরিত অরবিটাল ও একটা অসংকরিত অরবিটাল, অসংকরিত অরবিটাল বলা হয় যে মধ্যবর্তী কোণ কত এদের মধ্যে। এটা সাস্টের কোশ্চিন, অ্যাডমিশনের কোশ্চিন, এবং এটা একাডেমিকেও আসতে শুরু করছে। সো দেখো একটা সংকলিত অরবিটাল কি, সিগমা বন্ড। সিগমা বন্ড কিভাবে থাকে, সামনাসামনি এই যে এরকম থাকে, অর্থাৎ সিগমা বন্ডগুলো তুমি যদি কল্পনা করো এই যে এইভাবে আছে। আর পাই বন্ধন কিভাবে থাকে, পাই বন্ধন ধরো ওর উপরে এরকম খাড়া অবস্থানে থাকে। তাহলে আমার সিগমা বন্ধনগুলো যদি এইভাবে থাকে আর পাই বন্ধনগুলো ওর মাঝে এইভাবে চলে আসে, তাহলে দেখো তো একটা এরকম অ্যাক্সিস হচ্ছে সিগমা, তার উপর এরকম লম্ব আকারে পাই থাকে, তাহলে এই জায়গার বন্ধন কোণ কত হয় ভাই, 90 ডিগ্রি। তার মানে একটা সিগমা, একটা সংকরিত মানে সিগমা, একটা অসংকরিত মানে পাই, এই দুইজনের মধ্যবর্তী বন্ধন কোণ
90 ডিগ্রি। ব্যাপারটা খেয়াল রাখো, অনেক সময় রিলেট করতে ঝামেলা হয়ে যায়। কোনো একটা যৌগ দিয়ে বলবে এটা সংকরিত আর অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ কত। ভাই তো এগুলো শিখাই নাই, ভাই তো শিখাই আসছি সংকরিত শোয়ানো থাকে আর অসংকরিত এরকম খারাপ অবস্থায় আছে, দ্যাটস মিন দুইজনের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। সো ভাইয়া তাহলে আমরা এত দূর বুঝতে পেরেছি, আশা করি আমরা মোটামুটি আমাদের এই কাহিনীগুলো শেষ করছি। এখন তোমাকে আর একটা কিছু শেখাই। ধরো আমাকে মিথেনের সংকরায়ন বের করতে দিছে। সো তোমরা তো, আমি তো শিখাইছি যে আমরা হাইব্রিডাইজেশনের সূত্র বসাবো। সূত্র কি ছিল, হাফ ইন্টু ভি প্লাস এম প্লাস এ মাইনাস সি। সো এখান থেকে তুমি সূত্রে সব বসাবা, 4 প্লাস 4 আর ওই যে 0, তাহলে মানে 4 4 মানে sp3। তো এইভাবে দিতে পারো, বাট তোমাকে আগে মূল নিয়ম একটু দেখাইতে হবে। মূল নিয়ম কি ভাই, কেন্দ্রীয় মৌলকে কার্বন, এটার ইলেকট্রন বিন্যাস ফার্স্ট অফ অল তোমাকে দেখাই ফেলতে হবে। 1s2 2s2 2p2। এখন উত্তেজিত যৌগ গঠন করছে মানে উত্তেজিত করা লাগবে। সো উত্তেজিত করলে সবগুলো ইলেকট্রন কি হবে, 1s2 2s1 2px1 2py1 2pz1, চারটা বেজোড় ইলেকট্রন আসছে। এখন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন এরকম করো 1s1। সো এরকম হাইড্রোজেন কয়টা আছে, চারটা, তাহলে এই 1s1 একটা এখানে দিবা, এরকম বক্স করবা। তারপর আর একটা হাইড্রোজেনের 1s1 এখানে দিবা, সেটা এর সাথে করবে বন্ধনটা। আর একটা হাইড্রোজেনের 1s1 এখানে দিবা, সেটা এর সাথে করবে বন্ধনটা। আর একটা হাইড্রোজেনের 1s1 এখানে দিবা, সেটা এর সাথে করবে বন্ধনটা। আলটিমেটলি কি হবে ভাইয়া, সো তুমি এখন আগে ছিল এরা 2s1 1s1 আলাদা আলাদা অরবিটাল, কিন্তু যখন এরা এরকম জোড়া বেঁধে ফেলছে তখন প্রতিটা অরবিটালে কি সংকরায়ন হয়ে গেছে, sp3। তুমি কোথা থেকে তুমি স্যার মনে করবে তুমি এইভাবে এইভাবে sp3 বের করছো। sp3 কিভাবে হয়েছে বলবো, এটা হচ্ছে দেখো এই যে এখানে এই যে এর এস আর এস মিলে করছে, তাহলে একটা এস। আর এই যে এখানে পি এর সাথে এস করছে, পি এর সাথে এস করছে, পি এর সাথে এস করছে, তাহলে sp3। সো এইভাবে বুঝাটা একটু কমপ্লেক্স না, এখনো তুমি জানি তুমি একটু কনফিউশনে আসো। তো কনফিউশনে স্যার মনে করবে তুমি এইভাবে চিত্র আঁকায় তুমি বুঝছো, কিন্তু তুমি যে আসে এই যে হাইব্রিডাইজেশনের শর্টকাটটা অ্যাপ্লাই করে করছো, এটা আর পরে দেখাবা, ঠিক আছে? আগে তুমি কি করবা, মিথেন আসছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় মৌল কার্বন, হাইড্রোজেন দিব, তারপর sp3 লিখবে। sp3 কোথা থেকে পাইছি, ওই যে নিচে আবার করব হাইব্রিডাইজেশনের সূত্র বসায় আবার বের করে দিব। হাইব্রিডাইজেশনের সূত্র বসায় বের করে দিছেন, সংকরায়ন বের করছেন। এবার তাহলে শেপ আঁকার চিত্রটা দিতে হবে, তাহলে শেপটা আঁকেন। তাহলে মিথেন তাহলে কিভাবে আঁকতো, এই যে মিথেন, আর ওই যে তার প্রথমে কি করতাম, একটা ত্রিভুজ আঁকায় নিতাম, তারপরে চারটা sp3 মানে কি চারটা হাত, তাহলে চতুস্তলকীয় শেপ বানাইতে হবে, তাহলে এই যে চতুস্তলকীয় শেপটা বানাই দিব। সো এই যে পিরামিড শেপ। সো তুমি এইভাবে আঁকায় দিলেও হবে, কিন্তু স্যার হয়তো এক্সপেক্ট করতেছে যে তুমি একটু ডাম্বেল দিয়ে আঁকায় দাও। সো তাইলে তুমি একটু ডাম্বেল দিয়ে চলো দেখি। তাহলে এই জিনিসটাই যদি তুমি ডাম্বেল এইভাবে পারো মানে তুমি ডাম্বেল পারো, তুমি জাস্ট একটা করে লাঠি মুছবার, একটা করে ডাম্বেল দিবা, হইলো। এখান থেকে একটা লাঠি মুছবা, তুমি লাঠি দিয়ে পারো মানে লাঠিগুলো মুছে জাস্ট একটা করে কি দিব, ডাম্বেল দিব। শেষ, ঠিক আছে, খুব ইজি। আর হাইড্রোজেনের কি, এস অরবিটালের সাথে নিয়ে করছে না, এস অরবিটাল কি গোলাকার না, তাহলে এই জায়গায় গোল দিব, চারপাশে চারটা গোল। এই যে অভিলেপন, এই যে অভিলেপন, এই যে অভিলেপন, এই যে অভিলেপন, বুঝছো চিত্র? সো আমি কিন্তু একদম তোমাকে লাঠির জায়গায় ডাম্বেল বসাই দিব আর হাইড্রোজেনের জায়গায় এই গোল্লা বসাই দিব, শেষ চিত্র। সো ওইটাও দিবা এটাও দিবা, সমস্যা নাই তো। সো বন্ধন কোণ কত মুখস্থ, 109.5 ডিগ্রি। সংকরায়ন sp3, আকৃতি কি চতুস্তলকে, আর কিছু লেখা লাগবে না, তুমি নাম্বার যা আছে সব পেয়ে যাবা। তো তোমাকে আগে এই জিনিসটা একটু কষ্ট করে দেখানো লাগবে। আর একটা প্র্যাকটিস করি তাহলে বুঝবা। চলো আমরা BeCl2 করি, এটাও খুব আসছে। সো BeCl2 কেন্দ্রীয় মৌল কি ভাইয়া, বেরিলিয়াম। বেরিলিয়াম কত, 4 4 মানে ইলেকট্রন বিন্যাস করেন 1s2 2s2। সো এখন উত্তেজিত করতে হবে, তাহলে 1s2 2s1 2px1, ওকে। আর ক্লোরিন আছে না, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করেন তো। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কি আসে, 10 পর্যন্ত নিয়ন, তারপর আসে হচ্ছে 3s2 3p5। সো 3p5 থেকে তুমি যদি একটু খেয়াল করো তাহলে এটাকে উত্তেজিত করলে কি আসে, 3s2
3px 3py 3pz। সো 3px দুইটা হয়ে যায়, 3py দুইটা হয়ে যায়, 3pz। এই যে বেজোড়টা, এই বেজোড়টা যে এখন দুইটা ক্লোরিন, তার মানে একটা এস এর সাথে করবে 3pz1, আর একটা ক্লোরিনের 3pz1 কার সাথে করবে, পি এর সাথে করবে। সো এটা সংকরায়ন কি হয় ভাইয়া, এখান থেকে তো বুঝতে পারতেছি না। তো তোমার তো আমি শর্টকাট শিখাইছি, এবার এরপরে শর্টকাট লিখবা, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি। তাহলে হাফ ভি কত, বেরিলিয়ামের 2, এম 2, 4/2 মানে 2, 2 মানে এসপি। তাহলে এখন জাস্ট এইগুলোকে তুমি চেঞ্জ করে কি লিখবো, এখানে একটা এসপি লিখবো, এখানে একটা এসপি লিখবো। স্যার ভাববে এটা দেখে শিখছো, তুমি তো এটা দেখে করে আসছো। সো ঠিক আছে, এখন আসো আমরা যে কাজটা করবো ভাইয়া, এটা শেপ, তাই না? শেপ তো আমরা শিখছি যে এই যে এসপি মানে কি 180°, এই যে 360/2, 360/2 মানে 180°, ওই যে শর্টকাট। তাহলে 180° মানে সরল রৈখিক, মানে কেন্দ্রীয় মৌল মাঝে দুই পাশে দুইটা ক্লোরিন, কেন্দ্রীয় মৌল মাঝে দুই পাশে দুইটা ক্লোরিন। এখন এইভাবে যদি তোমার প্যারা হয়, তখন এই পাশে একটা ডাম্বেল দিব, এই পাশে একটা ডাম্বেল দিব, ঠিক আছে? ডান, শেপ তো ডান। ঠিক আছে, বুঝা গেছে ভাইয়ারা? তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, ঠিক আছে? এই অবস্থাগুলো যদি তুমি পারো তাইলেই তোমার হচ্ছে। তো এই শেপটা এইভাবে তুমি দিতে পারো, বা তুমি এইভাবেও তুমি এঁকে ফেলতে পারো। এই মধ্যবর্তী কোণ জাস্ট দেখাই দিবে 180°। তোমার শেপটা জাস্ট বোঝানোটা ইম্পর্টেন্ট। তুমি যদি ডাম্বেল দিয়ে করতে চাও তো এইভাবে করবা, ডাম্বেল দিয়ে করতে চাইলে জাস্ট এই লাঠির জায়গায় ডাম্বেল আঁকাই দিবা, হয়ে যাবে। কিন্তু তোমার মূল জায়গাটা হচ্ছে এই যে তোমার ইলেকট্রন বিন্যাস দেখানো লাগবে, এইভাবে দেখাই নিয়ে তারপরে তুমি হাইব্রিডাইজেশন করবা, চিত্রটা আঁকবা, বন্ধন কোণ দিবা, আকৃতির নামটা লিখে দিবা, ফুল মার্কস ইনশাল্লাহ তোমাকে কে ঠেকাই। আর ভিএস ইপিআর রুল দেখাইছিলাম মিথেন অ্যামোনিয়া পানির মধ্যে, সো ওইটা হচ্ছে ব্যতিক্রম করে মনে রাখবা। সো তাইলে ভাইয়া এই অধ্যায়ের যা যা লাগতো সব কিছু শেষ করছি। আর তোমাদের একটা জিনিস আমি একটু দেখাই দিই, একটা জিনিস আমি তোমাদের একটু দেখাই দিই। আচ্ছা ভাইরা দেখো, তো এই জিনিসটা যদি আমরা একটু দেখাই তোমাকে, তোমাদের হচ্ছে 9-10-এর বইয়ে ছিল এটা, হ্যাঁ, ধাতু, সেই ধাতুর বিভিন্ন আকরিক থাকে। সো আমাদের মার্কারি মানে Hg, মার্কারির হচ্ছে সিন্নাবার থাকে, সিন্নাবার কি Hgs। জিঙ্কের এরকম বেশ কিছু আকরিক থাকে, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্ক সালফাইড বলা হয় এটাকে, ক্যালামাইন এটাকে বলা হয় জিঙ্ক কার্বনেট। সো এই জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? লেডের আকরিক হচ্ছে গ্যালেনা, PbS। আয়রনের আকরিকগুলো ইম্পর্টেন্ট, ম্যাগনেটাইট Fe3O4, হেমাটাইট Fe2O3, লিমোনাইট Fe2O3 ইন্টু 3 অণু পানি, ঠিক আছে? আর কপারের ক্ষেত্রে আমাদের কপার পাইরাইট থাকে, সেটা হচ্ছে CuFeS2, চালকোসাইট থাকে Cu2S। অ্যালুমিনিয়ামের এটা খুবই জনপ্রিয়, বক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস 2 অণু পানি, সোডিয়াম সাগরের পানি, সোডিয়াম ক্লোরাইড, আর ক্যালসিয়াম চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট। সো এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে, কারণ আমাদের আগে এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে বেশ সংকেতগুলো আসতো, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বা এমসিকিউতে আমাদের এইগুলো আসে। সো এইগুলো একটু কষ্ট করে এখন থেকে তুমি যদি একাডেমিক থেকে আস্তে আস্তে গুছাই ফেলো, তাহলে তোমার এগুলো মনে থাকবে। এই অধ্যায় ভয় পাওয়ার রিজন হচ্ছে এই বিক্রিয়াগুলো আর এই যে সংকেতগুলো, মানুষ এইগুলো আর কি গুছাই উঠতে পারে না, কি পড়বে কি না পড়বে বুঝে না। এবার আসো আর একটা জিনিস রাখছি, তোমাদের 9-10-এরই সব জিনিস, বাট একটু কষ্ট হয় এগুলো আর কি মনে রাখার জন্য তোমাদের, বাট কষ্ট হওয়ার কিছু নাই, ভাইয়া আসি তো সব গুছাই দিব। তো দেখো আমাদের ধাতু সংকর স্টিল, অর্থাৎ স্টিল কি কি উপাদান নিয়ে বা কি কি ধাতু নিয়ে গঠিত, কত পার্সেন্ট হারে এটা আসে? লোহা 99%, কার্বন 1%। ওকে, মরিচাবিহীন ইস্পাত, অর্থাৎ এটা ছিল স্টিল, এটা হচ্ছে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলে তার মানে স্টিলে থেকে কার্বন আর হচ্ছে লোহা, লোহা মানে আয়রন, আর এটা কার্বন। আর এখানে স্টেনলেস স্টিল মানে যেটা মরিচা প্রতিরোধ করতে পারে, সেখানে কি থাকে? লোহা তো থাকবেই। কার্বনের পার্টটা বাদ দিয়ে কার্বনের জায়গায় আমরা ক্রোমিয়াম আর নিকেল আনছি।
সো কার্বনের সি ওর সাথে একটা আর, মানে ক্রোমিয়াম আনছেন আর নিকেল আনছেন। সো কার্বন আমাদের ছিল 1%, এবার এখন এরা ক্রোমিয়াম 18%, নিকেল 8% আর লোহা 74%, মনে রাখবো একটু। পিতল বা ব্রাস, পিতল বা ব্রাস হচ্ছে তোমাদের প্রথম বইয়ের প্রথম পেজেই সম্ভবত এইগুলো ছিল, যেটা হচ্ছে কপার, কপার কত 65%, জিঙ্ক হচ্ছে 35%। কাঁসা বা ব্রোঞ্জ, ব্রোঞ্জ হচ্ছে যে ব্রোঞ্জের মেডেল টেডেল বলে না, এখানে আসলে কি থাকে, এখানে থাকে হচ্ছে কপার 90% আর টিন থাকে 10%। এরপর আসো আমাদের কি আছে ডুরালোমিন। সো ডুরালোমিনে আমাদের থাকে অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর লোহা মিলে 1% থাকে। লোহা মানে আয়রন, ম্যাঙ্গানিজ ম্যাগনেসিয়াম তো চিনো। সো এখন কিছু স্বর্ণের ব্যাপার আছে, এটা আমার অতটা ইম্পর্টেন্ট মনে হয় না। সো স্বর্ণ দেখো 24 ক্যারেট স্বর্ণ মানে অ্যাকচুয়ালি 100% স্বর্ণ থাকে। 22 ক্যারেট মানে স্বর্ণ থাকে এত, বাকি কপারের সাথে অন্যান্য থাকে। 21 ক্যারেট মানে স্বর্ণ থাকে এত, কপারের সাথে এত পার্সেন্ট থাকে। তো এখানে আমাদের যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই পার্টটা হচ্ছে এই যে কাঁসাটা আসে, পিতল আসে, মরিচাবিহীন স্টিল আসে, এইগুলো আসে, ঠিক আছে, এগুলো একটু বেশি আসে। আর ওই আগের পেজে যদি আমরা যাই, এখানে আমাদের কিন্তু আয়রনের যেগুলো আছে, কপারের মানে মোটামুটি বক্সাইট, অ্যালুমিনিয়ামের, এগুলো আমাদের একটু কষ্ট করে মনে রাখা লাগবে। সো ভাইয়া এর পাশাপাশি এই অধ্যায় কিন্তু ভাই অনেক ঝামেলা, যতই তুমি ডিপলি যাবা তত এই অধ্যায় মনে হবে যে শেষ হচ্ছে না, অনেক বড়, অনেক কিছু কনসেপ্ট আমার হচ্ছে আসতেছে। সো সমস্যা নাই ভাইয়া, আমরা যতদূর পড়ছি, তোমার যতদূর পড়ছি একাডেমিক অ্যাডমিশনের মেজরিটি প্লাস 95% কাভার হয়ে যাবে। এছাড়াও কিছু জিনিস থাকে ভাইয়া, বিভিন্ন সময়ে আবার আসবে, তখন তুমি যত পড়বা তত বুঝতে পারবা। সো আমাদের তাইলে একাডেমিকের জন্য বা অ্যাডমিশনের জন্য যে বেসিক ক্লাস লাগে সেগুলো আমাদের মোটামুটি করা শেষ এই অধ্যায়ের জন্য। এর পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি, তোমাদের এখন বাড়ির কাজ থাকবে আগে প্রথম দিন এমসিকিউ সলভ করা, পরের দিন সিকিউ সলভ করা। নিজে যতটুকু পারলে তো পারলে, বাদ বাকি ভাইয়া আবারও তোমাদের সাথে দেখা হবে। এখন আমরা এই অধ্যায় মোটামুটি বেসিক টেসিক শেষ, আমরা নেক্সট অধ্যায়ে চলে যাব। তার আগে তোমরা এমসিকিউ পার্টটা আগে কাভার করো, আমরা এমসিকিউ এক্সাম পরের দিনই নিয়ে নিব। তোমরা সবাই ভালো থাকো। এই অধ্যায়টা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন বই থেকে পড়ো, কতটুক কি বুঝছো না ভাইয়াকে জানাও, সেটা আমরা লাইভ জুম সেশনে সলভ করব। এরপরে আমাদের এই অধ্যায়ের উপর এরই ফাঁকে মাঝে আমরা সিকিউ সলভ ক্লাস করব, এমসিকিউ সলভ ক্লাস করব, যেটা অবশ্যই আগে তোমাকে করে আসতে হবে। সো ভাইয়ারা ভালো থাকো। ক্লাসটা লেন্দি হয়েছে, তোমরা বুঝতে পারছো ভাইয়া কতটা বেসিক দেওয়ার ট্রাই করছি। আশা করি ভালো থাকো। লেন্দি ক্লাস এটা বলা যায় না তোমাকে, আমি দেখো শেষ পর্যন্ত আকরিকের জায়গাগুলো কোথা থেকে পড়তে হবে এনে দেখাই দিচ্ছি, যেটা তোমরা 9-10 দেখছো। সো বুঝতে পারতেছো, তোমার কোনো কিছু বাদ থাকবে না ইনশাল্লাহ। বুয়েট, মেডিকেল, ঢাবি, বুটেক্স, তারপর হচ্ছে জাবি, রাবি, চবি, যেখানেই তুমি যাইতে চাও ইনশাল্লাহ সেরকমভাবে আমরা একাডেমিকে ভালো করার পাশাপাশি অ্যাডমিশনের অংশেও ভালো করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।